বলো, এটা বুঝতে আমাদের পারলাম প্রতি বছর কিন্তু কেটে কেটে গেল, ভয়েস ক্র্যাক হলো, বুঝতে পারলাম না, একবার বল। পড়ছো যখন তখন একরকম মনে হচ্ছে, আর যখন পিডিএফ দেখছো তখন আর এক রকম লাগছে, তাই তো? এটা বলতে চাইছো? পরীক্ষার সময় ম্যাম মানে কোশ্চেনটা ধরুন হচ্ছে, মানে কোশ্চেনটা আবার আছে, ধরুন আমি করছি মানে ওই 17 আর 23-এর কোশ্চেনটাও আছে, মানে কোহলবার্গ আর পেঁয়াজের থেকে আছে, কিন্তু নোটে মনে হয় যে ওটা নেই। আর মানে যেটা কোশ্চেন আসছে সেটা কিন্তু ওই পর্যায়গুলো, ধরুন কোহলবার্গের পর্যায়টা কিন্তু নোটে নেই, এরকম মনে হয়, মানে নেই আর কি, কোশ্চেনটা আচ্ছা অন্যরকম দেখো, আছে। হ্যাঁ, তোমার 23 সালের কোয়েশ্চেন যদি দেখো, 22 সাল অব্দি যা কিছু কোয়েশ্চেন এসছে, আমি 17 সালের কোয়েশ্চেন বলবো না, 17 সালের কোয়েশ্চেন বাদ দিয়ে বাকি 22 সালেরই পরীক্ষা হয়েছে তারপর। তো 22 সালের কোয়েশ্চেন যখন এসছে তখন তোমার স্ট্রেট কোয়েশ্চেন, মানে হচ্ছে তুমি যেমন পড়েছো সেরকম থেকেই তুমি একটা ইনফরমেশন মাথায় রাখছো, সেই অনুযায়ী কোয়েশ্চেন আসছে। 23 সালের প্রশ্নকে যদি তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট কোয়েশ্চেন তোমরা পাবে না। সেখানে কোশ্চেন গুলো একটু কনসেপচুয়াল আসছে, মানে আমরা যে টিচিং লেভেল পড়েছিলাম, তো যে একটা মেমোরি লেভেল, একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এবং লাস্টে হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল, এটা কিছুটা আন্ডারস্ট্যান্ডিং এবং রিফ্লেক্টিভ লেভেলের কোয়েশ্চেন আসছে। মেমোরি লেভেলের কোয়েশ্চেন কিন্তু তুমি তুলনামূলকভাবে অনেকটাই কম পাবে। বোঝা গিয়েছে? তাই আন্ডারস্ট্যান্ডিং মানে কনসেপ্টকে তোমাকে ক্লিয়ার করতে হবে। তুমি যদি ভাবো যে আমি একটা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি, সেখানে আমি ডাইরেক্ট কোয়েশ্চেন আশা করব, তাহলে সেটা এই যুগের উপযোগী নয়, এই সময়ের উপযোগী নয়। যে কম্পিটিশন যেভাবে ছেলেমেয়েরা কোয়ালিফাই করছে, সেই ক্ষেত্রে উপযোগী নয়। তো অবাক হওয়ার কিছু নেই যে না ম্যাম 23 সালের কোয়েশ্চেন নেট লেভেলের এসছে, সেট লেভেলের এসছে। দেখো, একটা কম্পিটিটিভ পরীক্ষার কোয়েশ্চেন হতে পারে সেটা প্রাইমারি, কিন্তু প্রাইমারি মানেই যে সেটা তুচ্ছ জিনিস তা নয়। তুমি টিচার হতে যাচ্ছ, একটা জিনিস মাথায় রাখবে যে দেখো, সমবয়সী ছেলে মেয়েদের বা যারা বড় হয়ে যায় তাদেরকে কোনো একটা কনসেপ্ট বোঝানো ইজি ব্যাপার। একটা বাচ্চা ছেলে মেয়েকে পড়ানো কিন্তু সব থেকে টাফেস্ট বিষয়, তাই তো? তাই কখনো এটা মনে করা দরকার নেই যে স্যাল আশা করব, এটা মনে পড়বে না। মাথায় রাখবে যে এটা সব থেকে বেশি টাফেস্ট জব। প্রাইমারি স্কুলের শিক্ষক অত সহজ বিষয় নয়, কারণ ফার্স্ট তুমি যখন যদি ক্লাস 9, 10 কি 11, 12-এ ক্লাসে প্রবেশ করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে দেখে অটোমেটিক্যালি ক্লাস চুপ করে যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জের বিষয় থাকে, যারা প্র্যাকটিস টিচিং করেছো তারা হয়তো আমার সঙ্গে সহমত হবে, যে ক্লাসকে চুপ করানোই একটা চ্যালেঞ্জিং ব্যাপার থেকে যায়। তারপর তো তুমি কি পড়াবে না পড়াবে সেটা পরের বিষয়। তো ক্লাসকে কন্ট্রোল করা এবং বাচ্চাদের সঙ্গে তাদের মানসিকতা এই অনুযায়ী তাদেরকে বিষয় বোঝানো, এটা টাফেস্ট বিষয়। তো কখনো এটা মনে করবে না যে তার মানে আমরা স্যালারি বা গ্রেড অনুযায়ী পরীক্ষার কাঠিন্যের মান নির্ধারণ করব, এটা মনে করবে না, কারণ সেটা এখনকার সময় চলে না। এখনকার বিষয়ে তোমাকে মাথায় রাখতে হবে, এটা একটা চাকরির পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা। সেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে ডিএলএড কোয়ালিফাই করে বসে আছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করবে। তার মধ্যে থেকে আমি এই 10,000, 15,000 কি 5,000-এর ভ্যাকেন্সির মধ্যে কি করে একটা সিট দখল করবো? তাহলে তার স্ট্যান্ডার্ড মান তো অবশ্যই আপ হবে, কি তাই তো? ঠিক বলছি না ভুল বলছি? কি মনে হয় তোমাদের? হ্যাঁ ম্যাম, ঠিকই বলছেন। তাই তো? কারণ সেখানে ক্যান্ডিডেট দেখো, তুমি ক্যান্ডিডেট প্রচুর, ফর্ম ফিল আপ করছে প্রচুর, ওকে, কিন্তু তার তুলনায় সিট আমার প্রচুর কম। তাহলে সেখানে অবশ্যই কম্পিটিশনটা অনেকটাই বেশি হবে। তো কম্পিটিশন বেশি হওয়া মানেই তো প্রশ্নের কাঠিন্যের মান সেরকম হয়। আর সেখানে যদি তুমি ভাবো যে আমি ডিরেক্ট কোয়েশ্চেন পাবো, ডিরেক্ট কোয়েশ্চেন করবো, এটা আশা করাটা, আমি অন্তত সিডিপির টিচার হিসেবে তোমাদের বলবো, ঠিক না। আমি কিন্তু 23 সালের কোয়েশ্চেন যখন এসেছিল, আমি কিন্তু এতটুকু অবাক হইনি। হ্যাঁ, বলতে পারো যে সকল স্তরের শিক্ষার্থীদের জন্য সমান নয়। তো এটা তো নিয়মই হচ্ছে, আমি প্রথমেই বলে আসছি যে এটা তোমাকে নেওয়ার উদ্দেশ্য নয়, তোমাকে বাদ দেওয়ার উদ্দেশ্য। অর্থাৎ তোমাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে, আমার প্রিপারেশন লেভেলটাই একটু অ্যাডভান্স লেভেলের হবে। আমি গড়পড়তা অ্যাভারেজ ক্যান্ডিডেটদের মতো জাস্ট মাসখানেক আগে পড়াশোনা শুরু করব, জাস্ট একবার ঝালিয়ে দেখে নেব,
এইভাবে দেখো এখনকার যুগে সরকারি চাকরি পাওয়াটা কঠিন হয়ে যায়। তোমাকে সেই জায়গায় নিজেকে প্রুভ করতে হবে যাতে এক্সামিনাররা বা যারা তোমাকে চাকরিটা দিচ্ছেন তারা তোমাকে বাকিদের থেকে ডিসক্রিমিনেট বা আলাদা করতে পারে, যে হ্যাঁ এ ডিজার্ভ করে একটা সরকারি চাকরি পেতে বা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হতে ডিজার্ভ করে, এর যোগ্যতা রয়েছে। তো যোগ্যতা নির্ধারণ হবে কি করে? এক হচ্ছে প্রশ্নের কাঠিন্যের মান যেরকম হবে, সহজ থেকে জটিলের দিকে যাবে সেরকম অনুযায়ী। 22 সালে যখন কোয়েশ্চেন হয়েছিল তখন দেখবে প্রচুর ক্যান্ডিডেট পাস করেছিল, প্রচুর ক্যান্ডিডেট পাস। তারা যখন 23 সালে পরীক্ষা দিয়েছে তখন কিন্তু সেই অর্থে পাস করেনি। এবার যখন ইন্টারভিউ আসবে তখন দেখবে কম্পিটিশন কিরকম বেশি থাকবে। তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, আমি 22 সালে কোয়ালিফাই করি কি 23 সালে কি 24 সালেরই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি যখন, তখন কোয়েশ্চেন যেমনই আসুক না কেন আমি প্রত্যেকটা টপিকের ভেতরে ক্লাস করছি একটা জায়গায়, সমস্ত কোর্স টাকা পয়সা দিয়ে করার পরেও যখন এক্সট্রা টাকা দিয়ে আমি একটা ক্লাসের সঙ্গে যুক্ত হয়েছি, প্রত্যেকদিন একটা সময় এঙ্গেজড হয়ে আমি সেই ক্লাস করছি, সবকিছু ফলো করছি, সেখানে একটু তো আমাকে বেনিফিটেড হতেই হবে, একটু তো আমার লেভেলটা অ্যাডভান্স হতেই হবে। সেখানে আমি নিশ্চয়ই আর 5 জন যারা হয়তো পরীক্ষার 1 সপ্তাহ আগে খাতা খুললো, বই খুললো বা সিলেবাসটাও সম্পূর্ণভাবে জানে না যে সিলেবাসে কি আছে না আছে, তাদের সঙ্গে নিশ্চয়ই তোমার কম্পিটিশন চলে না, তোমার তোমার সাথেই কম্পিটিশন চলে। অর্থাৎ আজকে জুলাই মাসের এন্ডিং, তুমি যখন ভর্তি হয়েছিলে তখন তোমার লেভেল কেমন ছিল আর আজকের তোমার লেভেল কেমন, আজকে তুমি নিজেকে কিভাবে জাজ করছো, ইভালুয়েট করছো, তার সঙ্গে তোমার কম্পিটিশন চলবে। এবং আগামী ডিসেম্বর মাসে যখন তুমি পরীক্ষা দিচ্ছ তখন আজকের তুলনায় তুলনা করে ডিসেম্বর মাসে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার প্রিপারেশন স্ট্যান্ডার্ড কেমন, কনফিডেন্সের লেভেল কেমন, সেইটার তুমি কম্পিটিশন করো। বুঝা গেল? তো কখনোই এটা ভাববে না যে কোয়েশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড আসবে, কনসেপ্টের উপর কাজ করো। সমস্ত ম্যাম কোয়েশ্চেন স্টাডি করে দেখবে সব কনসেপ্টের উপর রয়েছে, ডাইরেক্ট কোয়েশ্চেন তুমি পাবে না। আচ্ছা ম্যাম, আমি এটা বলছিলাম, একটা প্রশ্ন ছিল কোহলবার্গ থেকে, ওই 2022 সালে এসেছে কোশ্চেনটা। যেমন কোহলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি পরিবারের সদস্যদের বা প্রতিবেশীদের খুশি করার চেষ্টা করে বা খুশি করার জন্য কাজ করে? অপশন এ ছিল শাস্তি আনুগত্য স্তরে, অপশন বি ব্যক্তিগত পুরস্কার স্তরে, আর অপশন সি ভালো ছেলে সুন্দর মেয়ে স্তরে, না অপশন ডি আইন ও আদেশ স্তরে? বলো, ম্যাম তুমি এটা নিজেই বলো, তুমি নিজেই এটা আনসার করার চেষ্টা করো, বাকিরা কেউ বলবে না, তুমি নিজে এটা আনসার করার চেষ্টা করো। কোহলবার্গের স্টেজে তুমি কটা স্টেজ পড়েছো, মূলত কটা স্টেজ পড়েছো? ম্যাম আমরা স্টেজ তো 3টে পড়েছি ম্যাম। বেশ, 3টের মধ্যে সাব স্টেজ কটা করে পড়েছো? 2টো করে ম্যাম পড়েছি ম্যাম। 3টে পর্যায় আর 6টি স্তর ছিল না? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, তো পর্যায়ে সাব 6টি। স্টেজ তুমি 2টো করে পড়েছো, বেশ। এর মধ্যে কোন স্টেজটা তুমি একদম ডিরেক্ট নামটা পেয়েছো? ডিরেক্ট সাব স্টেজের মধ্যে নামটা ছিল। আমি বারবার বলেছিলাম শুধু বাংলা নাম মনে রাখলে হবে না, ইংলিশ টার্মটাও মনে রাখতে হবে। বলো। তাহলে কি ম্যাম প্রত্যাশামূলক নীতিবোধ? না, এখানে দেখো, গুড বলো বলো। ম্যাম, এখানে প্রত্যাশামূলক নীতিবোধ মানে গুড বয় আর নাইস গার্ল হ্যাঁ ওরিয়েন্টেশন আছে। হ্যাঁ, তো ওখানে বলাই তো হয়েছিল গুড মানে বয় ওই নাইস ভালো গার্ল ছেলে ওরিয়েন্টেশন ভালো মানে মেয়ে ওইটা। ভালো মেয়ে। যে মানে বাচ্চারা বলে না যে কিছু কাজ করলে তখন আমরা বলি এই দেখো কত সুন্দর অমুকের বাচ্চাটা দেখেছো কত বাধ্য ছেলে, কত সুন্দর কথা শুনে, তখন আমরা সেই স্টেজটাই যখন পার করেছি তখন কিন্তু এরকম শুনতে আমাদের খুব ভালো লাগতো, তাই না? যে আমাদের কাকিমা, পিসিমা, জেঠিমা, পাশের বাড়ির প্রতিবেশী এসে বলছে আমাদের যে খুব ভালো মেয়ে, খুব ভালো ছেলে, কথায় বলে না, পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। এই যে যখন বলতো তখন আমাদের খুব ভালো লাগতো শুনতে, যাদের যাদের সম্পর্কে বলেছে শুনতে ভালো লাগতো। যাদের সম্পর্কে বলতে এই খুব দুরন্ত কথা শুনে না, একটু বড়দের গ্রাহ্য করে না, তখন শুনতে খারাপ লাগতো। এখন কি আমাদের সেটা এফেক্ট হয় যে আমাদেরকে ভালো বললো খারাপ বললো এখন কি কোনো রকম ম্যাটার করে? নয় তো। তাহলে সেই সময় সেটাই হবে যে গুড বয় নাইস গার্ল। ম্যাম তাহলে ওই যদি পর্যায় বলে তাহলে প্রথাগত পর্যায়, আর যদি স্তর বলে তাহলে হচ্ছে প্রত্যাশামূলক নীতিবোধ। কিন্তু ম্যাম হ্যাঁ এখানে অপশন তো প্রত্যাশামূলক নীতিবোধ নেই, ইংলিশে আছে গুড বয় আর নাইস গার্ল ওরিয়েন্টেশন। তাহলে ম্যাম আমাকে তাহলে ইংলিশ জানতে হবে।
হ্যাঁ, ইংলিশে নামতে হবে। তোমাকে বারবারই বলেছি যে কোয়েশ্চেন যখন করবে তখন ইংলিশটা দেখেই করবে, বারবারই বলেছি। কারণ বাংলার ক্ষেত্রে এই যে স্তর আর পর্যায়, এই সব ওরা একসঙ্গে খিচুড়ি করে দেবে। তোমাকে কিভাবে ডিসক্রিমিনেট করতে হবে ওই ইংলিশ অপশন থেকে। হ্যাঁ ম্যাম, সিডিপি তে ম্যাম বাংলা টার্মটা বুঝতে পারি না, কিন্তু ইংলিশ যখন করি মোটামুটি বুঝতে পারি, কিন্তু বাংলা আমি টার্ম তো আমার ক্লাসে বরাবর বলে এসেছি যে তোমরা বাংলার তুলনায় ইংলিশ টার্মের উপর বেশি প্র্যাকটিস করবে, বেশি মাথায় মনে রাখার চেষ্টা করবে, বলেছি তো? বাকিরা কি বল? হ্যাঁ, তো কোয়েশ্চেন বারবারই বলছি। এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে শুধু সিডিপি সাবজেক্টের জন্য নয়, বাকি সমস্ত সাবজেক্টের জন্য যদি ইংলিশ ভার্সন সেই পরীক্ষার কোয়েশ্চেন পেপারে থাকে, চেষ্টা করবে কোয়েশ্চেনটা করার আগে অন্তত ইংলিশ ভার্সনের অপশন গুলো দেখে আনসারটা করার। আর কোয়েশ্চেন পেপার তোমরা কেউই পড়ো না, মানে ওটা কাউরেরই পড়ার রীতির মধ্যে থাকে না। সবাই কোয়েশ্চেন পেপার নিয়ে আগেই কোয়েশ্চেন পড়তে শুরু করে দেয়। দেখবেন প্রথমে নির্দেশিকার মধ্যে থাকে যে কোনো ক্ষেত্রে যদি বাংলা টার্ম বা কোয়েশ্চেন ভুল থাকে বা অপশন একই মনে হয়, সেক্ষেত্রে ইংলিশের অপশনটাকেই গ্রাহ্য করা হবে। এটা পরিষ্কার ভাবে অনেক কোয়েশ্চেন পেপারে লেখা থাকে। তোমরা দেখতে চাইলে আমি একটা নমুনাও দেখিয়ে দিতে পারবো, তার জন্য নয়, কিন্তু ওখানে পুরো পরিষ্কার ভাবে লেখাই থাকে। সেক্ষেত্রে ইংলিশ অপশনটাকেই প্রায়োরিটি দেওয়া হবে, ইংলিশ ট্রান্সলেশন বলো বা ইংলিশ ব্যাপারটাকেই তোমার প্রায়োরিটি দেওয়া হবে। ওই জন্যই তোমাদের বারবার বলে আসছি যে কোয়েশ্চেন অ্যাটেন্ড করার সময় অবশ্যই ইংলিশ ভার্সনটাকে দেখি অ্যাটেন্ড করবে। যে তুমি কোয়েশ্চেন ট্রান্সলেশন হয়তো বুঝতে পারছো না, যে একটা কোয়েশ্চেনের সেন্টেন্স করে কোয়েশ্চেন সেটা বোঝার জন্য তুমি বাংলাটাকে দেখো, বাট কোয়েশ্চেনটা যখন তুমি উত্তর করতে যাবে তখন উত্তরটা করার সময় তুমি ইংলিশ ভার্সনটাকে দেখো। আর এক্ষেত্রে তোমার সমস্যা কিছু নেই। প্রথমত তুমি অনলাইন পরীক্ষা দিচ্ছ না যে পেজ স্ক্রল আপ ডাউন করে করতে হচ্ছে। দুই হচ্ছে তোমার বাঁ পাশেই ইংলিশ ভার্সন থাকছে, তো দেখতেও কোনো রকম সমস্যা নেই। এগুলো এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করো। তার জন্য আমি বলেছিলাম যে সেন্ট্রাল টেটের ইংলিশ ভার্সন বই কেনো, সেইখান থেকে কোশ্চেন অ্যাটেন্ড করা প্র্যাকটিস করো। ওই অভ্যেসটা হয়ে থাকলে তখন দেখবে পরীক্ষা হলে গিয়ে হঠাৎ করে গেলে হবে না। হঠাৎ করে তুমি পরীক্ষা হলেই সেটার মাস্টার মাইন্ড হওয়ার চেষ্টা করছো যে না আমি এখন কিছু প্র্যাকটিস করলাম না, আমি পরীক্ষা হলে গিয়ে একদম কেল্লা ফতে করবো, তা কিন্তু সম্ভব নয়। সবকিছুর জন্য একটা অনুশীলন, একটা চর্চা, এগুলো প্রয়োজন। তার জন্য কি করতে হবে, সেন্ট্রাল টেটের যে কোনো প্রকাশনীর বই তুমি যেটা মোটামুটি একটু রিলায়েবল, তুমি দোকানে গেলেই পাবে, বা দোকানেও যদি না পাও দরকার নেই কেনার। এখন নেটের যুগে নেটকে কাজে লাগাও, শুধু সোশ্যাল মিডিয়া থাকলে হবে না, সোশ্যাল মিডিয়াটাকেও কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবে, তুমি সেন্ট্রাল টেটের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই সেখানকার পুরোনো PYQ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি ডাউনলোড করতে পারবে, করে নাও, সেখান থেকে আনসার করার চেষ্টা করো। দরকার পড়লে সেখানে যদি কোশ্চেনের মানে বুঝতে না পারো, ফোন রয়েছে, স্ক্রিনশট নাও, গুগল ট্রান্সলেটে বা লেন্সে সেই কোয়েশ্চেনটাকে ওপেন করো, অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে চলে আসবে, সেখান থেকে আনসার করো। সিম্পল ব্যাপার, এগুলো কাজে লাগাও। এগুলোই তো স্মার্ট স্টাডির উদাহরণ। স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এসব থাকলেই হয় না, স্টাডিটাকেও স্মার্ট করতে হয়, যাতে খাটবো কম, রেজাল্ট পাবো বেশি। খাটবো টেকনিক্যালি, সিস্টেমেটিক্যালি খাটবো, আর রেজাল্টটাও সুন্দরভাবে আমার পরবর্তীকালে ফ্লারিশ করবে। যে আমি যখন রেজাল্টটা পাবে তখন দেখবেন নিজের প্রতি একটা কনফিডেন্স আসবে যে আমি এইভাবে প্রিপারেশন নিয়েছিলাম বলি আজকে আমার রেজাল্ট এরকম হয়েছে। বুঝতে পারলে এবার? হ্যাঁ ম্যাম। তো প্রত্যেকেই ওই কোশ্চেনটা নিশ্চয়ই শুনেছো, প্রবলেম শুনেছো। আশা করি হয়তো তোমাদের অন্যান্যেরও এই ধরনের প্রবলেম থাকলেও থাকতে পারে। তো এই বিষয়গুলোকে যেগুলো যেগুলো তোমাদের অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি, সেগুলোকে এখন চোখ বন্ধ করে ফলো করার চেষ্টা করো। পরে যখন নিজেরা টিচার হয়ে যাবে, আমার জায়গায় যখন চলে আসবে, তখন নিজেদের আরো অভিনবত্ব বা আরো নতুনত্ব তোমাদের ট্রিক্স থাকবে। এখন অন্তত এই ট্রিক্স গুলোকে ফলো করার চেষ্টা করো, তাতে ক্ষতি তো হবেই না, লাভই, মানে তোমাদের আরো বেশি ইমপ্রুভ হবে বা তোমরা লাভবানই হবে, এটুকু বলতে পারি। আজকে তাহলে টপিক শুরু করি। আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং টপিক, ব্লুম ট্যাক্সোনমি আলোচনা করতে যাচ্ছি। কি এই ট্যাক্সোনমি? এই শব্দটা
বায়োলজির সঙ্গে যুক্ত, বিশেষ করে বায়োলজি নিয়ে যারা পড়াশোনা করেছো তারা এই ট্যাক্সোনমিটার সঙ্গে পরিচিত। তো আগে আমরা ট্যাক্সোনমি শব্দটার অ্যানালাইসিস, কি বিষয় সেটা, সেটা হচ্ছে ট্যাক্সোনমি এই শব্দটা কোথা থেকে এসছে? শব্দটা এসছে গ্রিক শব্দ ট্যাক্সিস থেকে আর নোমাস থেকে। ট্যাক্সিস মানে কি? বিন্যস্ত করা বা সাজানো, পরপর ক্রম অনুযায়ী সাজানো। নোমাস মানে হচ্ছে কোনো আইন বা নিয়ম বা সূত্র, অর্থাৎ কোনো কিছুকে কিভাবে তুমি পরপর বিন্যস্ত করবে তার জন্য যা কিছু আইন বা নিয়ম বা সূত্র যেটা তুমি তৈরি করছো সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। দেখো একই রকম বিষয় বলা হচ্ছে এক বা একাধিক নীতি অনুযায়ী শ্রেণীকরণ করা। কারা দিয়েছেন এই বিষয়টা? ব্লুম এবং তার সহযোগীগণ। শিক্ষার উদ্দেশ্য অবশ্যই মনে রাখবে, কাকে আমি সাজাচ্ছি, বিন্যস্ত কাকে করছি? শিক্ষার উদ্দেশ্য। অর্থাৎ এই যে শিক্ষা গ্রহণ করছো তোমরা এখন আমার কাছ থেকে, পরবর্তীকালে তোমরা টিচার হয়ে গিয়ে তোমাদের স্টুডেন্টকে যখন শেখাবে, তারা তোমার কাছ থেকে শিক্ষা লাভ করছে, তার পিছনে উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্যকে যদি আমরা শ্রেণীকরণ করি বা পরপর সেই ক্রম অনুযায়ী সাজাই, তখন তাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। যেহেতু ব্লুম এই বিষয়টা ফার্স্ট আলোচনা করেছিলেন, তাই তার নামানুসারে এটা হয়ে যাচ্ছে ব্লুম ট্যাক্সোনমি। যদিও পরবর্তীকালে ক্রথওয়েল, মেসিয়া অর্থাৎ তার সহযোগীগণ এবং আরো আমরা নাম দেখতে পাবো, সেইগুলো পরবর্তীকালে আলোচনা করেছেন, কিন্তু মূলত আমরা যেহেতু যে প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করে তার নাম অনুসারেই হয়, তো ব্লুম ট্যাক্সোনমি হিসেবে জেনে থাকবে। আচ্ছা, কি বিষয়টা দেখো তো, উনি বলছেন যে এই যে শেখার উদ্দেশ্য বা শিখনের উদ্দেশ্যকে তিনটে মাত্রা বা শ্রেণীতে ভাগ করছে। এক হচ্ছে জ্ঞানমূলক বা চিন্তন, দুই হচ্ছে অনুভূতিমূলক যেখানে মনোভাব ও আবেগ ভিত্তিক বিষয় কাজ করে, তিন হচ্ছে মনশ্চালক ও শারীরিক কার্যাবলী ভিত্তিক কাজ করে। অর্থাৎ শিখবো আমরা কি জন্য? এক হচ্ছে নিজেদের চিন্তন ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য, নিজেদের চিন্তন ক্ষমতাকে সঠিক পথে পরিচালিত করার জন্য। দুই হচ্ছে শিখবো আমরা কেমন ভাবে? শিখবো আমরা সেই শেখার বিষয়বস্তুকে নিজের মধ্যে উপলব্ধি করে, নিজের আবেগ দ্বারা, নিজের মনঃশক্তি দ্বারা বিচার বিশ্লেষণ করে। আর শিখবো আমরা কিভাবে? শিখবো আমরা হাতে কলমে, সেটাকে প্র্যাকটিক্যালি বাস্তবে প্রয়োগ করে আমরা শিখবো। সেই জন্য মূলত তিনটে শ্রেণীতে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে জ্ঞানমূলক, দুই হচ্ছে অনুভূতিমূলক, তিন হচ্ছে মনশ্চালক বা শারীরিক কার্যাবলী। এবার এই ট্যাক্সোনমির ভিত্তি কি, মানে তিনি যে এই ট্যাক্সোনমিটা করেছিলেন তার ভিত্তি কি? তার ভিত্তি হচ্ছে চারটে। কি কি? ফার্স্ট হচ্ছে শিক্ষাগত ভিত্তি, মানে শিখছে কি। দুই হচ্ছে শেখার পর তার মধ্যে যুক্তি কিভাবে তৈরি হচ্ছে, যুক্তি করার ক্ষমতা কিভাবে তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে মনস্তাত্ত্বিক ভিত্তি, অর্থাৎ শুধুমাত্র যৌক্তিক ক্ষমতা থাকলেই তো হবে না, সেটাকে উপলব্ধি করতে জানতে হবে, সেটাকে ভাবতে জানতে হবে, তো সেই মনস্তাত্ত্বিক ভিত্তি। নেক্সট হচ্ছে কিউমুলেটিভ ভিত্তি, অর্থাৎ সেক্ষেত্রে সেটা একটা গ্রস হিসাবে, মানে তুমি যে চ্যাপ্টারই পড়ো না কেন, ধরো আমরা এই যে এতদিন ধরে যে চ্যাপ্টার গুলো পড়ে এসেছি, সেই চ্যাপ্টার গুলো পড়ার জন্য আমাদের একটা মানে সরল থেকে জটিলের দিকে গিয়েছি, তাই তো? আমি তো চাইলে ব্লুম ট্যাক্সোনমি প্রথম শুরু করতে পারতাম, তা কিন্তু আমরা করিনি। আমরা প্রথমে আগে ডেভেলপমেন্ট করলাম, তারপরে তার বিভিন্ন থিওরি গুলো পড়লাম, তারপরে আমরা আস্তে আস্তে সেখান থেকে পার্সোনালিটি, এইভাবে পরপর গিয়েছি। তার মানে সেখানে একটা ছোট থেকে বড় ক্রমে বা সরল থেকে জটিলের দিকে আমরা বিষয়বস্তুর শিক্ষার উদ্দেশ্যকে সাজিয়েছি। নেক্সট, এই শিক্ষামূলক উদ্দেশ্য তাহলে কটা ডোমেনে ভাগ হচ্ছে? এই যে যে তিনটে মাত্রা বা শ্রেণীতে ভাগ হচ্ছে তাকে আমরা একটা মাত্রা বা ডোমেন। কি কি ডোমেন? জ্ঞানমূলক বা কগনিটিভ ডোমেন, অনুভূতিমূলক বা এফেক্টিভ ডোমেন, আর মনশ্চালকমূলক বা সাইকোমোটর ডোমেন। এবার একে একে আমরা এই কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন, এগুলো আমরা জানতে পারবো। ফার্স্ট আসছে আমরা কগনিটিভ ডোমেন। কেন? প্রথমে আমরা যা কিছু শিখছি সেটা আমাদের নলেজ বৃদ্ধি করার জন্য বা চিন্তন ক্ষমতাকে একটা সঠিক জায়গায় পরিচালিত করার জন্য। তাহলে প্রথমে এই ডোমেনের বা এই মাত্রার উদ্দেশ্য কি? প্রথমে জ্ঞানের পুনরুদ্রেক, অর্থাৎ তুমি রিকল করছো। প্রত্যভিজ্ঞা, মানে কোনো কিছুকে দেখে চিহ্নিত করতে পারছো, এগুলো অলরেডি মেমোরির সঙ্গে তোমরা পড়েছো এই টার্ম, ওকে, আমি এগুলো নতুন করে বিশ্লেষণ করবো না।
পুনরুদ্রেক, রিকল, রেকগনিশন এগুলো অলরেডি পড়েছো। এবং তার সঙ্গে বৌদ্ধিক ক্ষমতা ও দক্ষতার বিকাশ, এই সব ক্ষেত্রে এই জ্ঞানমূলক মাত্রা কাজ করছে। তার মানে তুমি কোনো কিছু বিষয়ে যখন তথ্য সঞ্চালিত করছো শিক্ষার্থীদের মধ্যে, সেই তথ্য শিক্ষার্থীদের কিভাবে বোধকে বিকাশ করছে, কিভাবে তার নলেজকে বাড়াচ্ছে, কিভাবে তার জ্ঞানের রিকল হচ্ছে মানে জ্ঞানের পুনরুদ্রেক হচ্ছে, আর কিভাবে সেই বিষয়টাকে আইডেন্টিফাই বা রিকগনাইজ করতে পারছে। এবার তার মধ্যে আমরা একটা লেভেল, মানে সেটা কোন স্তর থেকে কোন পর্যায় থেকে শুরু হয় সেটা আমরা আচ্ছা, দাঁড়াও এক second। আচ্ছা আমাকে একটু সময় দাও, হ্যাঁ এখানে একটা পিকচার ছিল দেখতে পাচ্ছি না, বেশ একটু সময় দাও, আমি এই পিকচারটা দেখাচ্ছি। আচ্ছা যারা বই নিয়েছো, তোমরা আছো কেউ এখানে বই নিয়েছো সেরকম? হ্যাঁ ম্যাম আছি। হ্যাঁ ম্যাম আছে। পিকচার আছে? না ম্যাম, না ম্যাম বইয়ের মধ্যে নেই। ওই পিরামিড পিকচারটা নাই ম্যাম। পিকচার তো আমি দিয়েছিলাম, পিকচারটা নেই কেন? কোন কারণে পিকচারটা মানে যখন রিপ্লেস তখন miss হয়ে গেছে, কিন্তু পিকচার আমি দিয়েছিলাম। আচ্ছা দাঁড়াও আমি দেখে নিচ্ছি পিকচারটা আবার এখান থেকে। পিকচারটা কিসের ম্যাম? পিরামিড, মানে পিরামিডের পিকচার ছিল, ঠিক আছে? সেটা তোমাদের দেখতে সুবিধা হতো। একটা তো আমি হাতে অলরেডি পড়াই, কিন্তু সেটা চোখের সামনে থাকলে সেটা আরো বেশি ভালো লাগতো দেখতে। ম্যাম আগের একদিন ক্লাসে আপনি হাতে এঁকে এঁকে বোঝাচ্ছিলেন, ওই দিন বইয়ের পাশে এঁকে নিয়েছিলাম। হ্যাঁ কিন্তু এটা আমি তোমাদের মানে দেখতে সুবিধার জন্য বা যাতে ভালো লাগবে সেটার জন্য আমি পিকচারটা অলরেডি পিডিএফ এর মধ্যে দিয়েছিলাম, কোনো কারণে সেটা মিস হয়ে গেছে। দাঁড়াও একটু সময় দাও আমাকে, আমি লিখে দিচ্ছি।
যাচ্ছে না, আপাতত একটাই দেখি যেটা মূল বেশি মনে রাখার ক্ষেত্রে বা কনফিউশন তৈরি হয় সেটাই আমি দেখছি। আচ্ছা, কেউ একজন খাতায় একটা বিষয় নোট করে রাখো, সেটা হচ্ছে টিচিং মেথড। যেদিনকে ক্লাস হবে আমাদের, সেদিনকে টিচিং এর একটা বিষয় আমি তোমাদেরকে বলে দেবো, যেটা হয়তো টিচিং এর ক্লাসে আমি বলি। ম্যাক্সিমাম অফ টিচিং এই বিষয়টা কি টিচিং এর ক্লাসে বলেছিলাম? যদি না বলে থাকি, কেউ একজন খাতায় নোট করে রাখো, যে রেগুলার না ক্লাস ম্যাম করো বলেনি। সে আমাকে সেদিনকে মনে করিয়ে দেবে। তাহলে এটা খাতায় নোট করে রাখো, যেদিন আমি ওই ক্লাসটা নেব, সম্ভবত হয়তো সামনের রবিবার, তাহলে সেদিন আমাকে একটু মনে করিয়ে দেবে, আমি ওটা বলে দেবো। কারণ ওটা নিয়ে তোমাদের 2023 সালে কোয়েশ্চেন এসেছে, সেখান থেকে বুঝতে সুবিধা হবে। একটু খাতায় নোট করে রাখো, যে রেগুলার ক্লাস করো আমাকে প্রথমেই মনে করিয়ে। ম্যাম আরেকবার বলুন। ম্যাক্সিম অফ টিচিং বা শিক্ষণের নীতি, শিক্ষণের নীতি। ঠিক আছে। এটাই কি প্রিন্সিপাল অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ওটা? প্রিন্সিপাল, হ্যাঁ বলতে পারো, প্রিন্সিপাল অফ টিচিং বা নিয়ম, হ্যাঁ অনেকটাই। ম্যাম স্ক্রিন নিয়েছেন? আচ্ছা, এখান থেকে লেফট করে গেছি, একটু ওয়েট করো, আমি জয়েন করে নিচ্ছি, একটু ওয়েট করো।
হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, বাকি সাবজেক্টের সিলেবাস শেষ? না ম্যাম, ইভিএস এখনো বাকি আছে। ম্যাথস এমনি হয়ে গেছে, পেডাগজিটা বাকি আছে। Okay. এবার দেখতে পাচ্ছ ছবি? হ্যাঁ ম্যাম। ফার্স্ট আমরা পড়বো কি, আমাদের বিষয় যেটা সেটা হচ্ছে যে জ্ঞান। হ্যাঁ, সব থেকে সর্বনিম্ন পর্যায় যেটা দেখবে সেটা হচ্ছে নলেজ বা জ্ঞান। সেখানে কি হচ্ছে, সেখানে দেখো বলা হচ্ছে যে এখানে অর্থাৎ এই পর্যায়ে শিক্ষার্থীরা কি করে, যে কোনো কিছুকে মনে রাখার চেষ্টা করে এবং সেটাকে রেকগনাইজ করার চেষ্টা করে, ধারণা তৈরি করার চেষ্টা করে, সূত্রকে মনে রাখার চেষ্টা করে, সূত্রকে জেনারেলাইজ করে নেয়। এই সম্পর্কে তার একটা প্রাথমিকতা তৈরি হয়। আর কি হয়, নির্দিষ্ট বস্তু, পদ্ধতি, বিমূর্ততা অর্থাৎ যেটা হয়তো চোখের সামনে দেখেনি সেই ধরনের বিষয় সম্পর্কে তার এই যে বৌদ্ধিক জ্ঞানকে বা নলেজকে বৃদ্ধি করার জন্য তুমি অ্যাজ এ টিচার কি করবে, তাকে রিডিং করাতে পারো, তাকে কোনো সম্মেলনে যোগ করাতে পারো, তার সাথে প্যানেল আলোচনা করতে পারো, সাক্ষাৎকার করতে পারো, তাকে ভ্রমণে নিয়ে যেতে পারো। এই সমস্ত ক্ষেত্রে তার এই নলেজকে বর্ধিত করার জন্য এই কাজগুলো বা এই কৌশলগুলো অবলম্বন করা হয়। এবার এই নলেজকে রকম ভাবে ভাগ করতে পারি আমরা। নলেজকে আমরা সেক্ষেত্রে ভাগ করি ফার্স্টে দেখো 3 রকম ভাবে। কি কি? এক হচ্ছে নলেজ অফ স্পেসিফিক্স, মানে নির্দিষ্টতার জ্ঞান, যে কোনো স্থান, ঘটনা, নীতি, ধারণা, তথ্য, পদ, চিহ্ন ইত্যাদি বিষয়ে মনে রাখা এবং চিহ্নিত করা এই নির্দিষ্টতার জ্ঞানের সঙ্গে অন্তর্ভুক্ত। যেমন কিরকম বলতে পারো তুমি, যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম, তুমি নির্দিষ্টভাবে আনসার দিলে হলো। আবার হয়তো কোশ্চেন করা হলো যে আমার বই এটা কোন ক্লাস থেকে শুরু হয়েছে, কি বিষয়ের উপর অন্তর্ভুক্ত, তুমি নির্দিষ্টভাবে আনসার দিতে পারো। তুমি যে রাজ্যে বসবাস করো সেটার তার সদর শহর কোথায়, সেটা তুমি নির্দিষ্টভাবে একটা আনসার দিতে। তাহলে এগুলো কি, এগুলো তোমাকে যেরকম ভাবে ইনফরমেশন দেওয়া হয়েছে সেটাকেই তুমি মনে রেখে সেই স্পেসিফিক নলেজ তুমি প্রোভাইড করতে পারছো। নেক্সট নলেজ কি, পদ্ধতি সম্পর্কে জ্ঞান, অর্থাৎ নলেজ অফ মেথডোলজি, কিভাবে সেইটা সংগঠন হচ্ছে, কিভাবে সেটার বিচারকরণ হচ্ছে, অর্থাৎ কোনো একটা বিষয়ে কিভাবে তুমি যাচ্ছ। ধরো যদি কোয়েশ্চেন করা হয় যে কলকাতা থেকে দিল্লি যেতে গেলে কোন কোন ট্রেন গুলো এবং কোন রুট ধরে যাবে, কিভাবে যেতে পারো, তুমি বলতে পারো ম্যাম আমি ট্রেন ধরেও যেতে পারি, আমি বাই প্লেন যেতে পারি। তাহলে প্রসেস বা কোনো কিছু প্রসেস কিভাবে হচ্ছে, ধরো এরকম কোশ্চেন আসতে পারে যে কাপড় কোন তুলো থেকে, কোন ধরনের সুতো থেকে হয়, তো সেটা তুমি কোশ্চেন করতে পারো। বা উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে সেটা তুমি করতে পারো। ঐকিক নিয়ম কিভাবে তুমি অঙ্ক করছো সেটা তুমি করতে পারো। অর্থাৎ কিভাবে, এই ধরনের কোশ্চেন যখন আসছে, অর্থাৎ প্রসেসের উপর যখন কাজ করা হয়, প্রসেস নিয়ে যখন তোমার নলেজ তৈরি করা হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে নলেজ অফ মেথডোলজি। নেক্সট হচ্ছে নলেজ অফ অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত জ্ঞান, অর্থাৎ যেটা তুমি চোখে দেখতে পাবে না অথচ সেই সম্পর্কে তোমার তত্ত্ব বা নীতি বা জেনারেলাইজ একটা নলেজ থাকবে, সেটা হচ্ছে তোমার নলেজ অফ অ্যাবস্ট্রাক্ট। যেমন যেমন তুমি হয়তো তোমাকে জিজ্ঞেস করা হলো যে জোয়ার ভাটা কিভাবে সংঘটিত হচ্ছে, এক। বা বলা হলো যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, তুমি চোখের সামনে সেটাকে দেখোনি কিন্তু কিছু তথ্যের পারস্পরিক একটা প্রমাণের ভিত্তিতে তুমি একটা অ্যাবস্ট্রাক্ট নলেজ তৈরি করেছো, যে একটা মহাজাগতিক বিষয় থেকে সেখানে একটা বিস্ফোরণ হয়, সেইখান থেকেই পৃথিবী একটা টুকরো হিসেবে ছিটকে যায়, কিন্তু সেটার মহাকর্ষ যে বল রয়েছে সেটা সূর্যের চারদিকে ঘুরতে শুরু করে। প্রথম সেটা উত্তপ্ত অবস্থা ছিল, তারপরে সেটা ঠান্ডা হয়ে গিয়ে এখন আমাদের বসবাসে যোগ হয়েছে। এই যে বিষয়গুলো যেটা তুমি সেই সময় ডিরেক্টলি কোনো পরীক্ষার দ্বারা চোখে দেখতে পাওনি,
বাট কোনো না কোনো সময় কোনো ক্যালকুলেশনের মাধ্যমে বলো, কোনো তথ্যের মাধ্যমে সেটা প্রুভড হয়েছে বা সেটাকে অনুমান করা হয়েছে, সেই সম্পর্কে যখন তোমার নলেজ তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে নলেজ অফ অ্যাবস্ট্রাক্ট। যেমন ইতিহাসের বিষয় সম্পর্কে যদি তুমি জানতে চাও যে কিভাবে ইংরেজরা অত্যাচার করেছে, তুমি এগুলো কোথা থেকে জেনেছো? হয় কারোর মুখে শুনে, না হলে কোনো বই পড়ে, না হলে কোনো কিছু দেখে, কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তুমি কি সেই সময় প্রেজেন্ট ছিলে? তোমাকে যদি বলা হয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কিভাবে হয়েছে, কেন হয়েছে, তুমি কিন্তু প্রেজেন্ট ছিলে না। অর্থাৎ সেই সময় ওই যে স্ত্রী পুরুষ নারী সবাই যে মারা গিয়েছে, কিভাবে তার মুহূর্ত ছিল, সেগুলো তুমি কিন্তু পর্যবেক্ষণ করোনি বা তোমার মনেও নেই। তুমি যদি থেকেও থাকতে, যদি পূর্বজন্ম বলে কিছু বস্তু থেকে থাকে, তোমার মনেও নেই। তাহলে এগুলো তোমার কি হচ্ছে, এগুলো তুমি যখন হিস্ট্রি টিচার হিসাবে তোমার স্টুডেন্টকে বোঝাতে যাবে, তোমাকে গল্পের আকারেই সেটাকে একটা বিমূর্ততার জায়গা নিয়ে তোমার তার নলেজকে বৃদ্ধি করতে হবে। বুঝতে পারলে? তাহলে তিনটে নলেজ বুঝতে পারলে কি কি হলো? এক হচ্ছে নলেজ অফ স্পেসিফিক, যেটা নির্দিষ্টভাবে আমি স্ট্রেট আনসার দিচ্ছি। একটা হচ্ছে নলেজ অফ মেথোডোলজি, যেখানে কিভাবে কোনো কাজ সংগঠিত হচ্ছে, কোনো তথ্য থাকছে, সেটাকে আমি প্রসেসিং করছি। থার্ড হচ্ছে নলেজ অফ অ্যাবস্ট্রাক্ট, যেখানে কোনো বিষয়কে অনুমানের ভিত্তিতে বলো বা কোনো কিছু তথ্যের মাধ্যমে আমি সেটাকে বিমূর্ততার জায়গায় সেই নলেজকে তৈরি করছি। ক্লিয়ার সকলের কাছে? ম্যাম বলো। ম্যাম বলছি, এটা কি আমরা ওই জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক আর দক্ষতামূলক ওইটার সাথে রিলেট করতে পারি, নাকি ওটা পুরোপুরি একদমই আলাদা? একদমই সেটার সাথেই রিলেট করছি আমরা, অ্যাকচুয়ালি সেটার সাথেই রিলেট করছি, কিন্তু তার ভেতরে আমরা যাচ্ছি, আরো ভেতরে আমরা যাচ্ছি। কারণ কোয়েশ্চেন যদি তৈরি হয়, কোয়েশ্চেন এটা হয়েওছে যে মেথোডোলজি কোথা থেকে আসছে, প্রসেস কিভাবে হচ্ছে, তাহলে সেটা তোমার নলেজের থেকেই প্রসেস আসছে, এটা মাথায় রাখতে হবে। একদমই তুমি কোনো কোয়েশ্চেনকে দেখে কিভাবে আইডেন্টিফাই করতে পারবে, এটা আমরা যখন টিচিং তোমার যখন ম্যাথের পেডাগজি ক্লাস করবো তখন আমরা জানবো যে ওটা কিভাবে হচ্ছে, যে কোনো কোয়েশ্চেনকে কাকে বলে, কি, এই ধরনের যখন তুমি কোয়েশ্চেন করে আনসার পাচ্ছ তখন তোমার হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে? এবার কাকে বলে তখন তোমার নলেজ অফ স্পেসিফিক হচ্ছে, কি সেটাও হবে নলেজ অফ স্পেসিফিক হচ্ছে, কিভাবে হচ্ছে তখন সেটা তুমি নলেজ অফ মেথোডোলজি বা প্রসেসিং বলছো। আর এই যে নলেজ অফ অ্যাবস্ট্রাক্ট যেটা বললাম, যে বিষয়ে তুমি গল্পের আকারে বা একটা চারিত্রিক বিষয়ে তুমি উত্থান করে যখন স্টুডেন্টদেরকে বোঝাচ্ছ তখন নলেজ অফ অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার এবার সকলের কাছে? হ্যাঁ ম্যাম, ঠিক। নেক্সট আমরা জানবো, নেক্সট দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড বিষয়, সেটা হচ্ছে কম্প্রিহেনশন বা বোধ। সেটা কি? সেটা হচ্ছে যে যে বিষয়ে তুমি নলেজ নিলে সেটা কেন হচ্ছে, এর ব্যাখ্যা যখন তুমি জানতে চাইছো তখন সেটা হয়ে যাবে তোমার আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেনশন। অর্থাৎ শুধু নলেজটা নিলেই তো হবে না, কেন? যদি বলা হয় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কেন হচ্ছে, সেটার পিছনে একটা হিস্ট্রি রয়েছে, তোমার সেই ব্যাখ্যা তোমার কাছে থাকবে, তুমি হিস্ট্রি টিচার হিসেবে সেই ব্যাখ্যাটা স্টুডেন্টদের কাছে বলে দেবে। হলো, যদি তোমাকে বলা হয় যে কেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কেন কাজ করছে, তো সেখানে তোমাকে ফিজিক্সের ব্যাখ্যার মাধ্যমে তোমাকে সেটা বলে দিতে হবে। এই যে কোনো বিষয়কে কেন, কোনো পার্থক্য, এই ধারা যখন আমি চিহ্নিত করতে পারছি তখনই সেটা হয়ে যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেনশন বা বোধ লেভেলের বিষয়। অর্থাৎ শিক্ষার্থী কোনো ঘটনা, বস্তু, তথ্য সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করতে পারে এবং সেখানে সেটা কেন হচ্ছে বা ব্যাখ্যার ক্ষমতা অর্জন করতে পারে। তারও তিনটে ভাগ রয়েছে, সেখানে দেখো রূপান্তরকরণ মানে ট্রান্সলেট করতে পারবে, অর্থাৎ সংকেত থেকে বক্তব্য ও বক্তব্য থেকে সংকেত রূপান্তর করতে সক্ষম হবে। নেক্সট হচ্ছে মন্তব্যকরণ বা ইন্টারপ্রিটেশন, অর্থাৎ কোনো কিছুকে ব্যাখ্যা করা, কোনো বক্তব্য সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করা, এই সমস্ত কিছুই মন্তব্যকরণের অন্তর্ভুক্ত। ঠিক আছে? নেক্সট হচ্ছে জানা থেকে অজানাকে অনুমান করা, যাকে এক্সট্রাপোলেশন বলা হয়, অর্থাৎ কোনো কাজের মূল বিষয় বা ভাবধারাকে ব্যাহত না করে চিন্তা বা ভাবধারাকে এগিয়ে নিয়ে যাওয়া এর অর্থ। তার মানে তার তাৎপর্য বা ফলাফল বা গুরুত্ব বিচার করা। তার মানে সেখানে আমি কি পাচ্ছি, এক ব্যাখ্যা করা পাচ্ছি, দুই হচ্ছে রূপান্তরকরণ পাচ্ছি, তিন হচ্ছে সেটার সম্পর্কে তার নিজস্ব মন্তব্য বা নিজস্ব একটা তোমার দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, সেটা তুমি বলতে পারছো, আর চার নম্বর হচ্ছে যে তার তাৎপর্য বা গুরুত্ব বা ফলাফলও তুমি বিচার করতে পারছো।
ঠিক আছে? যেমন তুমি ছোটবেলায় 2 1 2 2 2 4 মুখস্থ করেছো, এখন তুমি বলতে পারবে যে কেন 2 1 2 2 2 4 2 3 6 হয়। তাহলে এই যে ব্যাখ্যা করতে পারছো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই যে তার উত্তর তোমার কাছে রয়েছে, এটা তোমার বোধ লেভেলে। থার্ড কি দেখতে পাবো আমরা? থার্ড হাইয়েস্ট লেভেল দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। সেটা কি? এই যে তুমি নলেজ গেইন করলে, সেটা এবার কি করবে, সে তুমি তোমার বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে সেটা প্রয়োগ করতে পারবে। যা কিছু তুমি নলেজ গেইন করেছো, ধরো তুমি নামটাই জেনেছো, কি হয়তো ইতিহাসের কোনো ঘটনা সম্পর্কে জেনেছো, এবার এটা যখন তুমি তোমার কোনো সমস্যার ক্ষেত্রে সেটা প্রয়োগ করতে পারছো, হাতে কলমে কাজ করতে পারছো, সেই ধরনের বিষয়কে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। এর জন্য কি করতে হয়? আলোচনা, ল্যাবরেটরি কাজ, ভূমিকা পালন ইত্যাদি বিভিন্ন ধরনের শুদ্ধতার অনুসরণ, সিমুলেশন। সিমুলেশন মানে হচ্ছে অনুকরণ পদ্ধতি। সেই ক্ষেত্রে যখন আমি এটা প্রয়োগ করছি, অর্থাৎ টিচারের কাছ থেকে দেখলাম টিচার কিভাবে এক্সপেরিমেন্টটা করছে, তারপর আমি অ্যাজ ইট ইজ সেটাকে কাজে রূপান্তর করছি। ঠিক আছে? টিচারকে দেখলাম কোন অ্যাসিডের সঙ্গে কোনটা মেশাচ্ছে বা লিটমাস পেপার কিভাবে এক্সাম্পল করছে, আমিও সেটা করছি। এই যে দেখে কাজ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে তোমার প্রয়োগ বা অ্যাপ্লিকেশন লেভেলে। তার মানে শিক্ষার্থী যা কিছু তথ্য অর্জন করছে, সেটা যখন সে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে, সেটা এই স্তরে অর্জিত হবে। ফোর্থ লেভেলে কি দেখতে পাবো? ফোর্থ লেভেলে দেখতে পাবো অ্যানালাইসিস, অর্থাৎ প্রয়োগ করার পর কেন হচ্ছে সেটা সম্পর্কে তার নিজস্ব বিশ্লেষণ ক্ষমতা তৈরি হবে। তার মানে শিক্ষার্থী কোনো তথ্য, ঘটনা, সমস্যাকে বোঝার জন্য তাকে অংশে ভাগ করতে পারবে এবং অংশগুলির মধ্যেও সম্পর্ক বুঝতে পারবে। সেটাও তোমার 3টে ভাগে নিব। কি কি? ফার্স্ট হচ্ছে উপাদানের বিশ্লেষণ বা অ্যানালাইসিস অফ এলিমেন্টস। তার মানে সেখানে যে যে উপাদানগুলো রয়েছে সেটা তুমি নির্দিষ্ট করছো। যেমন তোমাকে যদি বলা হলো কোনো এক্সাম্পল হিসাবে যে 2 4 3 5 8 6 এগুলোর মধ্যে জোড় সংখ্যাগুলি খুঁজে বের করো, তুমি কি করবে? কি কি উপাদান রয়েছে সেটাকে নির্দিষ্ট করছো, তাই তো? তুমি এই কটা সংখ্যাকে নিয়ে নিশ্চয়ই বিচার করবে, এর বাইরে নিশ্চয়ই যাবে না। নেক্সট হচ্ছে সম্পর্ক, অর্থাৎ কিভাবে আমি এর জোড় না বিজোড় বার করব। তাহলে কি করব? আমি 2 দিয়ে ভাগ করে দেখবো, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল। তাহলে এই যে সম্পর্ক বের করলাম, এটা হয়ে যাচ্ছে সম্পর্কের বিশ্লেষণ। নেক্সট এই যে 3 আর 5 গেল না 2 দিয়ে ভাগ করে, তাহলে সেক্ষেত্রে আমি জানতে পারলাম এইগুলো জোড় সংখ্যা নয়। নেক্সট হচ্ছে সাংগঠনিক নীতিসমূহের বিশ্লেষণ, অর্থাৎ সেখানে যে ধরনের সূত্র বা সূত্রাবলী আছে, অর্থাৎ এই যে জোড় সংখ্যা কি করে নির্ণয় করতে হয়, সেটার আগে আমাকে জানতে হবে যে যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না, তাকে আমি জোড় সংখ্যা বলবো। তাহলে সেটাকেই আমি এই জায়গাটায় অ্যাপ্লাই করলাম। এই যে প্রত্যেকটা পার্ট বাই পার্টে আমি অ্যাপ্লাই করে তারপর আমি বিশ্লেষণ করে রেজাল্ট দিচ্ছি যে কোনগুলি জোড় সংখ্যা আর কোনগুলি নয়, এটাই হয়ে যাচ্ছে সাংগঠনিক নীতিসমূহের বিশ্লেষণ। বুঝতে পারলে প্রত্যেকে? ম্যাম সম্পর্কে বিশ্লেষণটা একবার বলুন না ম্যাম। সম্পর্ক মানে হচ্ছে তুমি যে ক্যালকুলেশন করছো, বের করছো, যে একে 2 দিয়ে ভাগ করছো মিলে যাচ্ছে দেখছো, ভাগশেষ থাকছে না, একে 2 দিয়ে ভাগ করছো ভাগশেষ থাকছে না, একে 2 দিয়ে ভাগ করছো ভাগশেষ থাকছে না, একে 2 দিয়ে ভাগ করছো ভাগশেষ থাকছে। এই যে সম্পর্কগুলো তুমি তৈরি করে দেখছো, হাতে কলমে প্রয়োগ করে দেখছো, সেটা হয়ে যাচ্ছে তোমার সম্পর্কের বিশ্লেষণ। ক্লিয়ার এবার? হ্যাঁ ম্যাম। তারপরে দেখো, তারপরে আমরা দেখতে পাবো অ্যানালাইসিস হলো, এবার দেখতে পাবো সিনথেসিস বা সংশ্লেষণ। আগে কি করলাম? কোনো বিষয়বস্তুকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে তার মধ্যে সম্পর্ক খুঁজলাম। এবার কি করব? এবার করব সংশ্লেষণ, মানে কোন এই যে ধারণার উপাদানগুলির সামগ্রিক রূপ দেওয়ার চেষ্টা করব বা তাকে বিন্যস্ত সমন্বিত। তার মানে এই একই বিষয়কে ধরো আমি এই যে 2 4 3 5 8 6 রয়েছে, এবার তোমাকে বলা হলো আচ্ছা 1 থেকে 20 অব্দি জোড় সংখ্যা কতগুলি আছে নির্ণয় করো। তাহলে তার জন্য তোমাকে আগে কি করতে হলো? বিশ্লেষণ। কতগুলি সংখ্যা আছে পরপর লিখতে হলো, তার মধ্যে সম্পর্ক তৈরি করতে হলো, যে 2 দ্বারা বিভাজ্য সেগুলোকে আলাদা করতে হলো,
এবার আলাদা করার পর যখন তুমি রেজাল্ট বা বিন্যস্ত করছো তখন সেটা হয়ে যাচ্ছে সংশ্লেষণ বা সিনথেসিস। তার মানে সেখান থেকে তুমি একটা সামগ্রিক রূপ পাচ্ছ, যে 6টা জোড় সংখ্যা থাকছে নাকি 8টা জোড় সংখ্যা থাকছে নাকি কতগুলো জোড় সংখ্যা থাকছে, সেটা তুমি একটা রেজাল্ট পাচ্ছ। এবার কিভাবে করবে সেটাও দেখো। ফার্স্ট হচ্ছে অনন্য যোগাযোগের ব্যবস্থা করা। তার মানে সেখানে কি করা হচ্ছে, সেখানে শিক্ষক বা ছাত্র তাদের চিন্তা, ভাবধারা, অভিজ্ঞতা অন্যের নিকট পৌঁছে দেবে। অর্থাৎ আমি অ্যাজ এ টিচার তোমাকে জিজ্ঞেস করলাম যে 1 থেকে 20-র মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে বল। তুমি অ্যাজ এ রেজাল্ট আমাকে কি করে দেখাচ্ছ, বোর্ডে হয়তো করে দেখাচ্ছ বা খাতায় করে দেখাচ্ছ, 1 থেকে 20-র মধ্যে পরপর পরপর সংখ্যাগুলো লিখে তার মধ্যে থেকে 2 দিয়ে ভাগ করে সেটা তুমি আমাকে রেজাল্টটা করে দেখালে। তার মানে নিজস্ব যে চিন্তাধারা তোমার ছিল সেটা আমার কাছে ব্যক্ত করলে। নেক্সট হচ্ছে প্রস্তাবিত কার্যধারা বা পরিকল্পনা রচনা করা। অর্থাৎ যার মাধ্যমে, যে ফর্মুলাকে প্রয়োগ করে তুমি এটা বের করবে যে 1 থেকে 20-র মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে, সেটা তুমি রচনা করছো। তোমাকে আমি যখনই কোশ্চেনটা করলাম যে আচ্ছা বলো 1 থেকে 20-র মধ্যে কতগুলি জোড় সংখ্যা আছে, তুমি সঙ্গে সঙ্গে ভেবে নিলে আচ্ছা আমাকে তাহলে এইভাবে বের করতে হবে। নেক্সট কি, বিমূর্ত সম্পর্ক স্থাপন করা। কখনো কখনো দেখা যায় যে বিশেষ তথ্য বা ঘটনার শ্রেণীকরণ বা ব্যাখ্যার উদ্দেশ্যে বিমূর্ত সম্পর্ক তৈরি করা যায়। যেমন এটা তো আমরা ডাইরেক্ট কোশ্চেন করলাম যে 1 থেকে 20 অব্দি কতগুলি জোড় সংখ্যা আছে সেটা বল। কিন্তু যদি আমি তোমাকে বলি যে আচ্ছা 50 জন লোক কোনো একটা কাজ 10 দিনে সম্পূর্ণ করে, তাহলে 2 দিন পর 10 জন লোক ছেড়ে গেল, বাকি কাজটা কতদিনে সম্পন্ন হবে? এটা তোমাকে ভাবতে গেলে তোমাকে ভাবতে হবে যেহেতু শেষের দিকে লোক সংখ্যা কমে যাচ্ছে, তাহলে সময় কি লাগবে? বেড়ে যাবে। বেশি বেড়ে যাবে, লাগবে। তার মানে বেশি লাগবে। তাহলে এই বিমূর্ত সম্পর্কটা তোমাকে ভাবতে হয়েছে, তাই তো? এটা তোমার কোথাও দেখতে তো পাচ্ছ না, তোমাকে মনে মনে এটা চিন্তাই করতে হয়েছে। যেহেতু লোক সংখ্যা কমে যাচ্ছে, তাহলে যতদিনে সেই কাজটা শেষ হতো ততদিনে না হয়ে তার থেকে এক্সট্রা আরো কয়েকটা দিন বেশি লাগবে। সেইখান থেকে ধারণা নিয়ে তুমি তখন অঙ্কটা করতে পারবে। নেক্সট হচ্ছে তার মাধ্যমে নতুন প্রকল্প ও সূত্র গঠন করা যাবে। অর্থাৎ তখন তুমি নিজস্ব ফর্মুলায় অ্যাপ্লাই করে যখন আলটিমেট রেজাল্টে আসবে তখন সেখান থেকে তুমি তোমার রেজাল্টটা দেখাবে। এবার প্রথমে আজকে না হয় তুমি জানো যে লোক সংখ্যা কমে গেলে সময় বেড়ে যাবে, কিন্তু এটা যখন প্রথম তৈরি হয়েছিল তখন এটাকে চিন্তা করেই তো করতে হয়েছে বা সূত্র তৈরি হয়েছে, ঠিক আছে? বা ধরো বলা হলো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আগে প্রমাণ করতে হয়েছে, তারপরে এই সূত্রটা বা এই নিয়মটা আমরা জানি। তাহলে এইসব সমস্ত ক্ষেত্রে কোথায় হবে এটা মাথায় রাখতে হবে যে সংশ্লেষণ বা সিনথেসিসের ক্ষেত্রে হবে। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখবো? নেক্সট দেখো তারপরে থাকছে ইভালুয়েশন। লাস্ট বা হাইস্ট স্টেজ বা পর্যায়ে থাকছে ইভালুয়েশন বা মূল্যায়ন। অর্থাৎ শিক্ষার্থী প্রথমে তথ্য জেনেছে, তারপরে সেটা কেন হয় তার ব্যাখ্যা জেনেছে, তারপর সেটাকে প্রয়োগ করেছে সমস্যা সমাধানের ক্ষেত্রে। প্রয়োগ করার সময় সেই ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে সেটার মধ্যে সম্পর্ক স্থাপন করে বিশ্লেষণ করেছে, সেখান থেকে একটা গ্রস রেজাল্টে পৌঁছেছে। রেজাল্ট করার পর এবার তার ইভালুয়েশন হচ্ছে বা মূল্যায়ন হচ্ছে। তার মানে সে এবার যখন আমার কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাবে যে হ্যাঁ অঙ্কটা তুমি ঠিক করেছো বা যে কোয়েশ্চেনটা তাকে বলেছিলাম সেই কোয়েশ্চেনটার উত্তর ঠিক হয়েছে, তখন তার মূল্যায়ন হচ্ছে যে সে ওই বিষয়টা সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করেছে কিনা বা তার জ্ঞানমূলক উদ্দেশ্য সফল হয়েছে। ঠিক আছে, এবার মূল্যায়ন কত রকমের হয় এটা তো অলরেডি আমরা মূল্যায়ন করার ক্ষেত্রেও জানবো। এক হচ্ছে অভ্যন্তরীণ প্রমাণাদির দ্বারা বিচারকরণ হয়, যে অভ্যন্তরীণ ভাবে সে লজিক্যালি কিভাবে বোঝাচ্ছে। আর 2 হচ্ছে বাহ্যিক নির্ণায়কের দ্বারাও মূল্যায়ন হয়, অর্থাৎ সেক্ষেত্রে তোমার বাহ্যিক ভাবে তাকে মূল্যায়ন করতে পারছো, কোনো এক্সাম নিয়ে করতে পারছো, কোনো বক্তৃতার মাধ্যমে তারা মূল্যায়ন করতে পারছো। এক হচ্ছে সে লজিক্যালি সেটাকে কিভাবে ইভালুয়েট করতে পারছে নিজে নিজে, আর 2 হচ্ছে তোমার দ্বারা কিভাবে মূল্যায়িত হচ্ছে, এই দুটো বিষয় তুমি মূল্যায়ন করতে পারছো। তাহলে কগনিটিভ ডোমেন প্রত্যেকে বুঝতে পারলে, প্রত্যেকটা স্টেজ প্রত্যেকের কাছে ক্লিয়ার? কোনো সমস্যা থাকলে বলো। ম্যাম, যেটা ওই অভ্যন্তরীণ প্রমাণাদির দ্বারা বিচারকরণ, সেটা কি মানে আমি ধরুন একটা কোনো এক্সাম দিচ্ছি যেটা বাড়িতে বসে দিচ্ছি সেটা হচ্ছে অভ্যন্তরীণ,
আর যেটা স্কুলে গিয়ে বা অন্য জায়গায় দেবো সেটা হচ্ছে না, বাহ্যিক, তাই তো? তুমি যখন কোনো কোয়েশ্চেনের আনসার দিচ্ছ তখন তোমার সপক্ষে তুমি কি যুক্তি খাড়া করে সেটার আনসার দিচ্ছ, এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রমাণাদি বিচার। ওকে? মানে আর নিজের থেকে তৈরি করে। হ্যাঁ, তোমাকে ধরো আমি কোয়েশ্চেন করছি যে আচ্ছা বলো তো যে শিশুদের ক্ষেত্রে শিশু কেন্দ্রিক শিক্ষা এখন কেন হয়েছে। এবার এর পরিপ্রেক্ষিতে তুমি তোমার উপযুক্ত ব্যাখ্যা দেবে তো আমাকে, যে ম্যাম এই কারণে হ্যাঁ। হয়েছে, এই যে এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ বিচারকরণ হচ্ছে, মানে তোমার চিন্তা ভাবনার বিচারকরণ হচ্ছে, হলো? এবার এটা হওয়ার পর আমার যদি উত্তরটা পছন্দ হলো তাহলে তোমাকে আমি 2-2 দিলাম। এই যে মার্কিং করছি তোমার আমি, এটা হয়ে যাচ্ছে বাহ্যিক নির্ণায়কের মূল্যায়ন। আচ্ছা, মানে আপনি যেটা মার্কিং করছেন সেটাই কিন্তু বাহ্যিক হ্যাঁ, মূল্যায়ন, তাই তো? বাহ্যিক মূল্যায়ন, হ্যাঁ একদমই তাই, বাহ্যিক। ঠিক আছে। প্রত্যেকের কাছে ক্লিয়ার কগনিটিভ ডোমেন? বেশ, এবার দেখো, এবার একটা বিষয় জেনে রাখো, সেটা হচ্ছে এই যে চারটা তোমরা দেখলে, যে সব থেকে লোয়ারে ছিল নলেজ এবং সব থেকে উপরে ছিল ইভালুয়েশন, এইটা কিন্তু পরবর্তীকালে রেকটিফাইড হয়েছে। কেন? দেখো, এটা রেকটিফাইড এই কারণেই হয়েছে 2001 খ্রিস্টাব্দে, প্রায় দীর্ঘ 45 বছর পর, এই ট্যাক্সোনমিটা হয়ে যাওয়ার দীর্ঘ 45 বছর পরে, তখন ডেভিড ক্রথওয়েল এবং লরেন অ্যান্ডারসন তারা কিন্তু এটার একটা রেকটিফিকেশন ভার্সন করেছিলেন। সেখানে তারা বলছেন যে এই যে বিষয়টা আমরা দেখলাম, যে শিক্ষার্থীর নলেজের উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য এই যে স্টেজগুলো তৈরি হয়েছে, সেটা ছিল নাউন ভার্সন, বাট তা নয়। যেহেতু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, তাই শিক্ষার্থী নিজে কিভাবে কাজটা করছে, অর্থাৎ তার ভার্ব বা নিজের কাজের ওপর এটা ডিপেন্ড করবে। ওকে, তাহলে সেক্ষেত্রে তখন এটা একটু তোমার রেকটিফিকেশন হয়ে যাচ্ছে। কিরকম হচ্ছে? ফার্স্ট হচ্ছে শিক্ষার্থী কিভাবে মনে রাখছে, তুমি কিভাবে নলেজ দিচ্ছ তা নয়, শিক্ষার্থী কিভাবে মনে রাখছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে রিমেম্বারিং। নেক্সট হচ্ছে শিক্ষার্থী কিভাবে বুঝছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। শিক্ষার্থী কিভাবে তার নলেজকে অ্যাপ্লাই করছে, এটা হচ্ছে অ্যাপ্লাই। শিক্ষার্থী নলেজকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বিষয়কে কিভাবে অ্যানালাইসিস করছে বা ছোট ছোট অংশে বিভক্ত করছে, সম্পর্ক স্থাপন করছে, সেটা হচ্ছে অ্যানালাইজিং। এই যে লাস্ট দুটো স্টেজ, এখানে দেখো সিনথেসিস ছিল, কিন্তু সেটা পরবর্তীকালে হয়ে গেল ইভালুয়েটিভ, মানে সে ইভালুয়েট করবে, ইভালুয়েট করার পর তারপরে সেটা হয়ে যাবে যে সেইখান থেকে সে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে পারবে। তার মানে এই যে তোমাকে আমি কোয়েশ্চেন করলাম যে বলতো বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক হয়েছে কেন, এটার পক্ষে বিপক্ষে তোমার যুক্তি দেখাও। তুমি বইয়ে হয়তো পড়েছো বা টিচারের কাছ থেকে বুঝেছো, সেটা তুমি বলো, কিন্তু মনে মনে এই জিনিসটার বিপক্ষে তুমি চাইছো যে না, আমি এটার পক্ষে নই, আমার এর বিপক্ষেও কিছু লজিক্যাল পয়েন্ট রয়েছে। সেইখানে তুমি তোমার নিজস্ব মতামতকে কি করতে পারছো, ক্রিয়েট করতে পারছো। তোমার মধ্যে এমন কিছু অভিনবত্ব পয়েন্ট তৈরি হচ্ছে যেটা কোনো বই বা টিচারের কাছে তুমি পাওনি, তাহলে সেটা কি হয়ে গেল, ক্রিয়েটিভ। এইখানেই তোমার নলেজ কতটা ডেপথে গিয়েছে বা তোমার কগনিটিভ ডোমেন কতটা স্ট্রং হয়েছে সেটা বোঝা যাবে। তাহলে কি হলো, দেখো 2023 সালের যদি কোয়েশ্চেন দেখো, তাহলে সেখানে এরকমই ছিল যে কোনটা তোমার ডিলিট হয়ে গেছিল আর কোনটা তোমার চেঞ্জ হয়ে গেছিল, পজিশন চেঞ্জ হয়ে গেছিল। তাহলে মাথায় রাখতে হবে কি, ইভালুয়েশন তোমার পজিশন চেঞ্জ হয়ে গেছিল, যেটা সর্বোচ্চ ছিল সেটা সেকেন্ড হাইয়েস্ট হয়ে গেল, আর সিনথেসিস ডিলিট হয়ে গিয়ে ক্রিয়েটিং হয়ে গেছিল। এবার এই কোশ্চেনটাই তোমাদের সামনে দেখায়, তাহলে সঙ্গে সঙ্গে ডিফারেন্সটা বুঝতে পারবে।
যে বলছিলে কি বলছিলে যেন সুমিত্রাকে বলছিলে যে কোয়েশ্চেন বোঝার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এবার দেখো কনসেপ্টটা তো এখনই সদ্যই বুঝতে পারলে। কে বলেছিলে আমাকে ফার্স্টে ক্লাসে? তুমি কি আমি বলেছিলে নাকি? বলেছিলাম। হ্যাঁ, তুমি এবার দেখো তুমি কনসেপ্টটা বুঝতে পেরেছো? এতক্ষণ যে ডোমেনটা পড়ালাম সেটা বুঝতে পারলে? বুঝতে পেরেছি। বেশ, এবার তুমি কোয়েশ্চেন দাও। তুমি যে বলছো যে কোয়েশ্চেন বুঝতে আমার সমস্যা হচ্ছে, পড়ার সময় একরকম কোয়েশ্চেন করার সময় একরকম হচ্ছে, এবার দেখো কোয়েশ্চেনের দিকে দাও। দেখো বলা হচ্ছে ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যে সংশোধনে, দেখো সংশোধন কথাটা ভুলেই দিয়েছে, জ্ঞানমূলক ক্ষেত্রে মানে কগনিটিভ ডোমেনে সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলি কি? ইংলিশ ভার্সন দেখো, ইন দ্য রিভিশন অফ ব্লুম ট্যাক্সোনমি অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস ইন কগনিটিভ ডোমেন দ্য ইনক্লুডেড, ইনক্লুড মানে হচ্ছে যেটা নতুন করে ইনক্লুড হয়েছে, অ্যান্ড রিপ্লেসড আইটেমস আর রেসপেক্টিভ। এবার ছবিটা দেখো, প্রথমে বলেছে সংযুক্ত, তাহলে সংযুক্ত কি হবে? নিজেরাই বলো ছবি দুটো দেখে সংযুক্ত কি হবে? ক্রিয়েটিং। ইয়েস, ক্রিয়েটিং। ঠিক আছে, এবার বলেছে রিপ্লেসড, কোনটা রিপ্লেসড হয়েছে বলো? ম্যাম সংশ্লেষণ। ইভ্যালুয়েটিং। নো নো নো, ইভালুয়েটিং কে বললে? এটা তো মডিফাইড ভার্সন, ও আচ্ছা, এটা ম্যাম তো সিনথেসিস হবে। সিনথেসিস। ঠিক আছে, এবার কোশ্চেন দাও। তাহলে এখানে এবার তুমি উত্তর খোঁজো, এখানে তোমার গন্ডগোল লেগে যেতে পারে, তুমি এখানে উত্তর খোঁজো। কোথায় কি রয়েছে দেখো, অ্যাটিটিউড, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাটিটিউড আমরা পড়িনি। সিনথেসিস, ভ্যালুইং, ভ্যালুইং এই ডোমেনের মধ্যে পড়ে না। সিনথেসিস, ক্রিয়েটিং, আচ্ছা সিনথেসিস ক্রিয়েটিং বলেছে, সিনথেসিস কি যুক্ত? নো, ক্রিয়েটিং যুক্ত। এই যে এই দুটো ওয়ার্ডের উপর তোমাকে জোর দিতে হবে, কোনটা আগে বলেছে, যেটা আগে বলেছে সেটাকেই আগে চুজ করো, যেটা পরে বলেছে সেটাকে পরে চুজ করবে। অনেকে কি করবে, সঙ্গে সঙ্গে যখন এই সিনথেসিস আর ক্রিয়েটিং দেখলো এইটাকে মার্ক করে বসে থাকবে, অর্থাৎ এখানে যে কোশ্চেনটা করেছে সে ভুল করেছে। বুঝতে পারছো? কোশ্চেনটা পড়ার সময় খুব মাথা ঠান্ডা রেখে Ma'am. পড়তে হবে যে ইনক্লুড কোনটা হয়েছে, ক্রিয়েটিং ইনক্লুড হয়েছে, রিপ্লেস কোনটা হয়েছে, সিনথেসিস হয়েছে, তাহলে যেটা আগে আছে আমি সেই অপশনটাকেই আগে চুজ করব। হঠাৎ করে দেখলাম আমি বিষয়টা জানি, পড়াশোনা করেছি, সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো ছুটে বা ওভার কনফিডেন্সের জন্য আমি এটাকে চুজ করে বসে থাকলাম, তাহলে তুমি নিজেই নিজের নাম্বারটাকে হারিয়ে আসছো। বলো। ম্যাম দুটো পিকচার খুলুন না ম্যাম। বলো, দুটো পিকচার, আচ্ছা দেখো, দরকার বলে স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ ম্যাম ওটার জন্যই খুলতে বললাম। প্রত্যেকেই নিয়ে নাও। ম্যাডাম বলছি ওখানে একটু লাইন দিয়ে বলে দিন না কোন মানে কোনটা কোনটা হচ্ছে, এই যে বললাম মানে উপরেরটা হ্যাঁ, থেকে যে উপরেরটা সেটা ক্রিয়েটিং উপরেরটা হচ্ছে, হ্যাঁ ক্রিয়েটিং হচ্ছে তোমার ইনক্লুডেড। ভালো করে লাইনটা দিন, লাইনটা ভালো করে করুন তাহলে ভালো করে বুঝতে পারবো। দেখো ক্রিয়েটিং হচ্ছে তোমার ইনক্লুডেড, লেখা বলে দিচ্ছি আমি। আর সিনথেসিস, এই যে সিনথেসিস তোমার কি হয়ে যাবে, রিপ্লেসড হয়ে যাবে, কার দ্বারা? ইভ্যালুয়েটিং দ্বারা, হ্যাঁ। এটা হয়ে যাবে তোমার রিপ্লেসড। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ম্যাম তো ইয়েস এখানে ম্যাম। রিপ্লেসড জায়গায় বিযুক্ত বলে বাংলা ম্যাম। দেখো, বাংলা টার্মটা কি বলেছে? বিযুক্ত। রিপ্লেসের কথা মানে বিযুক্ত নয়, কিন্তু রিপ্লেস মানে হচ্ছে প্রতিস্থাপিত, মানে একটার পরিবর্তে আর একটা আসা। দেখছো তো বাংলা আর ইংলিশ টার্মের মধ্যে কিরকম পার্থক্য? বিযুক্ত যদি হতো তাহলে সেখানে ম্যাম ওই জন্য তো জানা কোশ্চেন গুলোর অ্যান্সার করে আসতে পারিনি, এমন এমন কোশ্চেন মানে বাংলা গুলো। ওই জন্যই বারবার বলে আসছি যে ইংলিশ কিন্তু টার্ম এখন দেখে ম্যাম কোশ্চেন আপনার আনসার করো। হ্যাঁ, আপনি যখন এখন ব্যাখ্যা করেন তো এখন মনে হয় যে এই কোশ্চেনটা এরকম ছিল, পারলাম না, এখন মনে হয় যেন কোশ্চেন এখন মনে হয় যে এত বোঝার মতো কোশ্চেন ছিল অথচ ছেড়ে দিয়ে চলে এলাম, এটা আফসোস হবে। এটা ঠিক আছে, একবার হয়েছে, ভবিষ্যতে যেন আর না হয়, এটা মাথায় রাখছি, ভবিষ্যতে যেন Ma'am. কোনো রকম ভাবেই হতে দিলে চলবে না। হ্যাঁ বল। ম্যাম ইভ্যালুয়েশনের একটা কি একটা লাইন বললেন ম্যাম, ওটা ব্রেক করলো আমার নেটওয়ার্কটা।
বলো, এই যে ইভালুয়েশন, ম্যাম এটা যে রিপ্লেসড হয়েছে, এই সিনথেসিসটা ইভালুয়েটিং দ্বারা রিপ্লেসড হয়েছে। আচ্ছা সিনথেসিসটা ইভালুয়েটিং দ্বারা রিপ্লেসড হয়েছে। ইভালুয়েশনটা প্রথম হাইয়েস্ট পজিশনে ছিল, সেটা সেকেন্ড হাইয়েস্ট পজিশন হয়ে গেল। তার মানে সেকেন্ড হাইয়েস্ট পজিশনে কে ছিল? সিনথেসিস। তার জায়গাটা কে নিল? ইভালুয়েটিং। হয়েছে? আর ইভালুয়েটিং এর জায়গায় নতুন একটা ওয়ার্ড যুক্ত হয়েছে, যেটা হচ্ছে ক্রিয়েটিভ। এটা ছিল নাউন ফর্মে পুরোনো ভার্সনটা, নতুন ভার্সনটা হচ্ছে ভার্ব ফর্মে। তাই দেখো প্রত্যেকটার সঙ্গে আইএনজি যুক্ত আছে। ওকে, প্রত্যেকটার কাছে আইএনজি যুক্ত আছে, এগুলো মনে রাখতে হবে। যেন কোয়েশ্চেন করার সময় দরকার পড়লে, এবার বিষয়টা বলি না, এই ধরনের কোয়েশ্চেন যখন থাকবে সঙ্গে সঙ্গে রাফ পেজ থাকে, সঙ্গে সঙ্গে সেটা ছবি এঁকে নাও, এঁকে নিয়ে পরপর এইভাবে মনে রাখো। তাহলে দেখবে তোমার এই ধরনের সূক্ষ্ম ভুলগুলো কোনোভাবেই হবে না। যে এই কোশ্চেনটা এটা মার্ক করেছে সে কিন্তু জানে, আনসার যে জানে না তা নয়, কিন্তু তার বুঝতে সমস্যা হয়েছে। বুঝতে পেরেছ? তারা ছোট প্রথমে সংশ্লেষণ আর উদ্ভাবন করে দিয়েছে। সে যদি ছবিটা এঁকে নিয়ে পড়তো তাহলে তার কিন্তু সমস্যাটা হতো না। কি বলছিলেন, একটা নাউন ফর্ম আর একটা ভার্ব ফর্ম? হ্যাঁ, এই যে বললাম নাউন ফর্ম, এটা ভার্ব ফর্ম, এই জন্য আইএনজি আছে। একটা শিক্ষকদের উপর বেস করে হচ্ছে আর একটা শিক্ষার্থীদের উপর একটা বেস করে শিক্ষার্থীদের উপর বেস করে হচ্ছে, একদমই তাই, একদম। এবার এটা মনে রাখবো কিভাবে? আমাদের এবার মনে রাখতে হবে তো, আমাদের মনে রাখার প্রসেস শুনে নাও। প্রত্যেকটার আমরা এবার নিমোনিক, আমরা যে পড়েছি মেমোরির একটা পলিসি এবার আমরা এখানে খাটাবো। কি করব? নিমোনিক তৈরি করব। কিভাবে? প্রত্যেকটার ফার্স্ট ওয়ার্ড কে নাও। তাহলে প্রথমে ছিল কে, সি, এ, এ, এস, ই, হলো। পরবর্তীকালে রেকটিফাইড হয়ে গিয়ে সে কি হলো? আর, ইউ, এ, এ, ই, সি, হলো তো? দেখো আমরা পড়েছিলাম তো যে প্রত্যেকটা শব্দের ফার্স্ট লেটারকে নিয়ে নিমোনিক তৈরি করব। অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে সিনক্রোনাইজ, মানে তোমার ক্রম অনুযায়ী আসতে পারে, 3rd নম্বর পর্যায়ের নাম বল, 4th নম্বর বল। তাহলে তোমার ক্ষেত্রে এটা যদি তুমি মনে রাখতে পারো, মুখস্থ রাখতে পারো যে কে, সি, এ, এ, সি, তাহলে কে ফর কি, সি ফর কি, এ ফর কি, এ ফর কি, এভাবে মনে রেখে তুমি ইজিলি বলে দিতে পারবে যে 4 নম্বরই জিজ্ঞেস করুক, 5 নম্বরই জিজ্ঞেস করুক, আর যাই জিজ্ঞেস করুক। মানে নিচ থেকে হবে, তাই তো? হ্যাঁ, নিচ থেকে হবে, একদমই তাই, নিচ থেকে হয়, একদম 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 নিচ থেকে হয়। ঠিক আছে, এটা নোট করে নাও। একটা 1956 আর একটা 2001। হ্যাঁ, হলো। এটা হয়ে গেলে বলবে নেক্সট আমরা ডোমেনে যাব। স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমরা নেক্সট ডোমেনে যাব। হয়ে গেছে, চলো আমরা এবার নেক্সট ডোমেনে যাই। নেক্সট ডোমেন আমরা পড়বো আরেকবার পিকচারটা দেখান না। ম্যাডাম ওই সালটা কি মানে কোনটা কোন মানে কোন সালটা একবার বলুন। দেখো ব্লুম ট্যাক্সোনমি যখন হয়েছিল 1956, আর যেটা পুরনো ভার্সনটা, আর এটা যখন হয়েছিল তখন 2001 খ্রিস্টাব্দে। কার দ্বারাও সংশোধিত হয়েছিল সেটাও লেখা আছে, দেখো এখানে নোটসে পেয়ে যাবে সম্পূর্ণটাই। ঠিক আছে। কোন বইয়ে হয়েছে সেটাও লেখা আছে। এগুলো আসে না, মূলত এই বিষয়গুলো আসে। এই ধরনের কোয়েশ্চেন আসবে না, ওই হিস্টোরিক্যাল টাইপ কোয়েশ্চেন আসবে না, মূলত তোমার কনসেপচুয়াল বেসিসেই কোয়েশ্চেন আসবে। হয়েছে? চেঞ্জ করে দিচ্ছি। নেক্সট আমরা পড়বো অ্যাফেক্টিভ ডোমেন। অ্যাফেক্টিভ ডোমেন, আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যা কিছু আমরা পড়লাম, অর্থাৎ কগনিটিভ ডোমেন, এটা যে আমরা পড়লাম সমস্তটাই আমাদের মস্তিষ্ক রিলেটেড। মানে মস্তিষ্কে যা কিছু আমরা নলেজ ধরে রাখছি, ব্যাখ্যা করছি, অ্যাপ্লাই করছি, বিশ্লেষণ করছি, তাহলে এটার সঙ্গে মাথায় এটাও যুক্ত রাখবে হেড রিলেটেড।
ম্যাম মানে 3H মনে রাখলে 3H হবে ম্যাম। ফর্মুলা আমরা মনে রাখতে হবে। তার মধ্যে ফার্স্ট H হচ্ছে হেড, ঠিক আছে, এটা মনে রাখবে। এটাও দরকার পড়লে নোট করে নাও তারপর বা ম্যাম রেকর্ডিং হার্ট দেখে নোট করে আর লাস্টেরটা হ্যান্ড। হ্যান্ড। হ্যাঁ, একদম। নেক্সট আমরা ডোমেন পড়বো, সেটা হচ্ছে এফেক্টিভ ডোমেন বা বললেন হেড। হেড বললাম, এই তো লেখা আছে। বেশ, এবার আমরা পড়বো এফেক্টিভ বা অনুভূতিমূলক মাত্রা। তার মানে সেখানে উদ্দেশ্য কি? শিক্ষার্থীর অনুভূতি এবং মনোভাব বিকাশ করা, ঠিক আছে। কি ধরনের? এই মাত্রার সঙ্গে যে উদ্দেশ্যগুলি অন্তর্ভুক্ত, যা আগ্রহ, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ পরিবর্তনের সঙ্গে সঙ্গে অভিযোজন ও সৌন্দর্য বোধের সঙ্গেও যুক্ত। তার মানে যে বিষয়ে তারা নলেজ গেইন করছে তা তারা অবশ্যই অনুভূতি আর মনোভাব দিয়ে বিচার বিশ্লেষণ করবে। তা থেকে তাদের আগ্রহ তৈরি হবে। যেমন আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকের আলাদা আলাদা ইন্টারেস্ট, দৃষ্টিভঙ্গি তৈরি হবে। কারোর কাছে কোনো সাবজেক্ট কঠিন, কারোর কাছে কোনো সাবজেক্ট সহজ। মূল্যবোধ তৈরি হবে, ভ্যালুইং করতে শিখবে। কেউ ধরো একটা সাবজেক্টের পিছনে প্রচুর সময় দিচ্ছে, কেউ অল্প সময় দিচ্ছে। অভিযোজন এবং সৌন্দর্য বোধের সঙ্গেও যুক্ত হবে। এবার এর যে পর্যায়গুলো রয়েছে, আবার নিচ থেকে আমরা উপরের দিকে যাব, সেটা আমরা পড়ব। তার জন্য এবার ছবিটা দেখি। আচ্ছা, এখানে এই বিষয়টা করাই আছে, এখানে দেখে নাও, এটাও স্ক্রিনশট নিয়ে নাও। আমি তোমাদের এই পিডিএফটাও পাঠিয়ে দেবো, ঠিক আছে। যদি তোমাদের এখন স্ক্রিনশট নিতে বা কোনো সমস্যা হয়, পিডিএফটাও পাঠিয়ে দেবো গ্রুপে, ক্লাস শেষ হয়ে যাওয়ার পর, তখন তোমরা দিয়ে নেবে। নেক্সট আমরা চলে যাচ্ছি অনুভূতিমূলক মাত্রায়। সেখানে লাস্টে অর্থাৎ সব থেকে সর্বনিম্ন পর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি? রিসিভিং, রিসিভ করা। মানে কোনো কিছুর বিষয়ে বা জ্ঞানকে যে অর্জন করা হচ্ছে সেটা সম্পর্কে মনোযোগ বা সচেতনতা কিভাবে তৈরি হচ্ছে। তার মানে প্রত্যেক শিক্ষার্থী এই স্তরে কি হয়, এই স্তরে যে বিষয় দ্বারা তারা কোনো কিছু জ্ঞানকে অর্জন করছে সেটার প্রতি তাদের কতটা মনোযোগ থাকছে, সেটার প্রতি তারা কতটা সচেতন, কতটা প্রস্তুত ফিজিক্যালি এবং মেন্টালি। অর্থাৎ শিক্ষার্থীদের শিখন কেন্দ্রিকতার স্তর হচ্ছে এই গ্রহণ করা বা রিসিভিং হলো। নেক্সট আসছি আমরা কি? নেক্সট আসছি প্রতিক্রিয়াকরণ বা রেসপন্ডিং। অর্থাৎ এর পরের হাইয়েস্ট স্টেজ হচ্ছে রেসপন্ড করা। এবার যেটা তারা জানলো, যে বিষয়ের প্রতি তারা মনোযোগী হলো, সেটার প্রতি তাদের এবার কি তৈরি হবে? তাদের প্রেরণা তৈরি হবে, মানে জানার তাগিদ বা চাহিদা তৈরি হবে। এবং নিয়মিত মনোযোগের ওপর গুরুত্ব দিয়ে সেটার প্রতি তারা কি রকম অনুভূতি বা কি ধরনের কাজ তারা করছে সেটা তৈরি হবে। যেমন কিরকম? 3টে পর্যায়ে এটা তৈরি হয়। এক হচ্ছে প্রত্যাশিত কাজ করা, যেমন স্বাস্থ্যবিধির কথা মেনে চলার ইচ্ছা প্রকাশ করা। অর্থাৎ প্রত্যাশিত কাজ মানে কি? ধরো আমি বললাম, আচ্ছা তোমরা, তোমাদের আমি এই পিডিএফটা দেবো, এই পিডিএফটা তোমরা দেখে নেবে। আমি কিন্তু এটা প্রত্যাশা করেই বসে আছি যে আমি যেটা বললাম সেটা তোমরা শুনবে। আর তোমরাও জানছো যে আচ্ছা ম্যাম বলেছেন যখন, তখন ম্যাম নিশ্চয়ই এই পিডিএফটা আমাদেরকে পাঠিয়ে দেবে। তার মানে যে ধরনের এক্সপেক্ট করছো, প্রত্যাশা করছো, সেই ধরনের কাজও তুমি করছো। নেক্সট হচ্ছে ইচ্ছাপ্রসূত প্রতিক্রিয়া। এবার এখানে উদাহরণ দিয়েছে যে শিক্ষার্থীর নিজের এবং অন্যের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া। এখানে তোমরা কি করছো? আমরা যে এক্সাম্পলটা বললাম, এই যে পিডিএফটার কথা বললাম, যে আমি পিডিএফটা তোমাকে পাঠিয়ে দেবো, তোমাদের পাঠিয়ে দেবো, অনেকের মনে হবে ও তো আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আর পিডিএফটা দেখার আমার দরকার পড়বে না। তারা ইচ্ছা হলো নিলে না, দেখলে না। যাদের ইচ্ছা হলো তারা আবার নতুন করে খাতায় হয়তো ছবিটা ভালো করে নিজের মতো করে এঁকে নিয়ে যা যা কিছু ইনফরমেশন বললাম সেটা লিখে রাখে। হলো, এটা হচ্ছে ইচ্ছা প্রসূত প্রতিক্রিয়া। তাহলে এগুলো উৎপত্তি হচ্ছে কোত্থেকে? প্রেরণা বা নিজস্ব তাগিদ থেকে, নিজস্ব ইচ্ছা থেকে হচ্ছে। আর আনন্দের সঙ্গে প্রতিক্রিয়া করে। যে সাবজেক্টটা তোমরা পড়ছো, এখানে বলা হচ্ছে অসুস্থ ব্যক্তির পরিচর্যা করে আনন্দ অনুভব করা। আর এখানে হচ্ছে যে সিডিপি সাবজেক্টটা তোমরা পড়ছো, সেটা অনেকে আনন্দের সঙ্গে পড়ছো, ইন্টারেস্টিং ভাবে পড়ছো, কেউ হয়তো পরীক্ষার জন্য বাধ্য হয়ে পড়ছো, যে না বাবা আমাকে পাস করতেই হবে, কোয়েশ্চেন আমাকে আনসার করতেই হবে, আমার যতই ভালো না লাগুক, যতই অদ্ভুত লাগুক সাবজেক্টটা,
আমাকে করতে হচ্ছে। যারা আনন্দের সঙ্গে প্রতিক্রিয়া করছো তাদের জন্য এই লেভেলটা হচ্ছে। এবার এখানে যে এক্সাম্পলটা দিয়েছে সেটাও আলোচনা করে দিচ্ছি। প্রত্যেকে আমরা স্বাস্থ্যবিধির কথা জানি, কিন্তু কতজন আমরা সেটাকে মেনে চলি? তাহলে প্রত্যেকে জানি, এটা হচ্ছে প্রত্যাশিত কাজ করা। দ্বিতীয় হচ্ছে নিজের জন্য বা বাড়ির লোকের জন্য যখন আমরা সেটাকে ফলো করছি, সেটা হচ্ছে ইচ্ছাপ্রসূত প্রতিক্রিয়া। আর যখন সেটা উইলিংলি, মানে আমি অসুস্থ হব না তার আগে থেকেই প্রিকশন নিচ্ছি, দিয়ে সেটা ইচ্ছাভাবে করছি, সেটা একটা ব্যাপার। আর অসুস্থ হয়ে যাওয়ার পর যখন আমি সেটার পরিচর্যা করছি, সেটা একটা বিষয়। ঠিক আছে, তাহলে এইভাবে প্রতিক্রিয়াকরণ করা যায়। একটা প্রত্যাশিতর মাধ্যমে করা যায়, একটা ইচ্ছা থেকে করা যায়, আর একটা আনন্দের সঙ্গে সেই প্রতিক্রিয়া করা যায়। নেক্সট আমরা স্টেজ যেটা দেখবো সেটা হচ্ছে ভ্যালুইং। ভ্যালুইং কি সেটা? সেটা হচ্ছে মূল্যবোধকরণ বা মূল্যবোধ বা প্রয়োজনীয়তা বা কার্যকারণ সম্পর্ক। অর্থাৎ এখানে যে বিষয় তুমি জানছো সেই বিষয়ের প্রতি একটা আদর্শ বা মূল্যবোধের একটা তোমার মনোভাব সৃষ্টি হবে। তার মানে সেখানে সেটা বলতে পারো লজিক্যাল দৃষ্টিভঙ্গি বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি হবে, যার ফলে অন্যের মতামত অপেক্ষা যেটা বাস্তব প্রমাণ বা যা কিছু বাস্তবায়িত সেটাকে তুমি বিচার করতে শিখবে, কুসংস্কার বর্জন করতে শিখবে। বিচারের জন্য যতক্ষণ পর্যন্ত না পর্যাপ্ত প্রমাণ পাচ্ছ সেটাকে স্থগিত রাখবে বা সেটাকে অ্যাকসেপ্ট করতে চাইবে না। তার মানে এই বিকাশের ফলে বা এই স্টেজের ক্ষেত্রে ব্যক্তির বিবেক জাগ্রত হয়, যা তার আচরণকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে যা কিছু হয়তো জানছো সেটা সম্পর্কে তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি বা বিচার বিশ্লেষণ ক্ষমতা তৈরি হয়ে যখন তুমি সেটার প্রতি কাজ করছো, এটা হচ্ছে এই মূল্যবোধকরণ বা ভ্যালুইং স্টেজে হচ্ছে। নেক্সট সেকেন্ড হায়ার স্টেজে কি রয়েছে? অর্গানাইজেশন। অর্থাৎ সেটাকে তুমি কিভাবে সংগঠন করছো, কিভাবে তার বিচারকরণ, সমন্বয়করণ এবং শ্রেণীকরণ করছো। এবার যে বিষয়ে তোমার বিচার বিবেক বা বিবেক জাগ্রত হলো, নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হলো, সেইটার সম্পর্কে তোমার বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে, কনফিউশন থাকতে পারে, তার সমাধান এবং পারস্পরিক সম্পর্ক তৈরি হয় এই স্টেজে এসে। সেখানে তুমি কি করবে? যা কিছু তোমার এই যে অন্তর্দ্বন্দ্ব ছিল, কনফিউশন ছিল, সেটাকে লজিক্যালি চিন্তা ভাবনা করবে, দরকার পড়লে সেটাকে বিশ্লেষণ করবে বা সংশ্লেষণ করে তারপর সেখান থেকে তোমার নিজস্ব নীতিবোধ তৈরি হবে, অর্থাৎ নিজস্বতা তৈরি হবে, যে আমি কোনটা পছন্দ করি, কোনটার প্রতি আমার ইন্টারেস্ট রয়েছে, আমি কি ধরনের ব্যক্তি, আমি কুসংস্কারগ্রস্ত ব্যক্তি নাকি আমি বৈজ্ঞানিক চিন্তা ভাবনাকে বেশি প্রায়োরিটি দিই, এই ধরনের ব্যক্তি। তো তাকে বলা হচ্ছে সংগঠন বা অর্গানাইজেশন। ওকে, নেক্সট হচ্ছে ম্যাম, হ্যাঁ বলো। মূল্যবোধ করণের একটা উদাহরণ দেবেন না ম্যাম? মূল্যবোধকরণ হচ্ছে যেমন ধরো এই যে আগের যে এক্সাম্পলটা ছিল যে স্বাস্থ্যবিধির কথা আমরা জানি, কিন্তু এটা কতটা প্রয়োজন। ধরো তুমি তোমার অভ্যাসে সেই ভালো ভালো অভ্যাসগুলোকে রপ্ত করতে জানলে, ভালো ভালো অভ্যাসগুলোকে রপ্ত করতে পারলে, তুমি বুঝতে পারলে যে আচ্ছা এগুলো আমার করা প্রয়োজন। বা তোমার বাড়িতে যখন কেউ অসুস্থ হলো, তোমার মধ্যে একটা মূল্যবোধ তৈরি হলো যে আমার বাড়িতে যখন আমার কাছের মানুষরা অসুস্থ হয়েছে, আমার সেবা করাটা একটা ধর্ম, মানব ধর্ম, আমার করা উচিত। এই যে তোমার মূল্যবোধ তৈরি হলো, এটাই তোমার এই ভ্যালুইং স্টেজে তৈরি হবে, বিবেক জাগ্রত। ঠিক আছে, আচ্ছা ম্যাম, আর সাংগঠনিকরণ বা সংগঠন মানে যেটা অর্গানাইজেশন? বললাম, যেটার মাধ্যমে তোমার মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে, এই যে চিন্তা ভাবনা বা নিজস্বতা তৈরি করতে গিয়ে যদি কনফিউশন থেকে থাকে, সেটা তুমি তোমার নিজস্ব লজিক্যাল দৃষ্টিভঙ্গি, বিচার বিশ্লেষণ দ্বারা সেটাকে একত্রিত করছো, সেটার মধ্যে সমন্বয়করণ করছো এবং নিজস্ব একটা আচরণ বিধি তৈরি করছো। ঠিক আছে, আচরণ বিধি তৈরি করছো। নেক্সট, এই আচরণ বিধি তৈরি করার পর যখন তোমার চরিত্রের সঙ্গে সেটাকে সম্পৃক্ত করে নিচ্ছ, মানে মিশিয়ে ফেলছো, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে তোমার চরিত্রায়ন বা ক্যারেক্টারাইজেশন, বা এখানে সব থেকে হায়েস্ট স্টেজ। হায়েস্ট স্টেজ, ঠিক আছে। সেখানে কি হচ্ছে দেখো, সেখানে বলাই হচ্ছে যে এই স্তরে মূল্যবোধ, বিশ্বাস, চিন্তাধারাকে কেন্দ্র করে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রিত হয়। তবেই তো আমরা এক একটি ব্যক্তির চরিত্রকে এক একটা ভাবে আইডেন্টিফাই করতে পারি, তাই তো। যেমন ধরো কোনো ব্যক্তিকে আমরা বললাম এ খুব শান্ত ধীর স্থির ব্যক্তি, কেন? তাহলে সে
তার নিজস্ব চিন্তা ভাবনাকে কিভাবে সংগঠিত করেছে? আমি কোনো কিছু দ্বারা উত্তেজিত হব না, জীবনের সমস্যা আসবে সেটাকে ধীর স্থির ভাবেই সলভ করার চেষ্টা করতে হবে। হলো? তার এটা তৈরি হয়েছে কিভাবে? তার নিজস্ব মূল্যবোধ দ্বারা। অর্থাৎ যে ধরো সে যে ধরনের এক্সাম্পল গুলো দেখেছে বা যে ধরনের এক্সপিরিয়েন্স তার হয়েছে, তখন সেখানে দেখেছে যে উত্তেজিত হয়ে কোনো সমস্যার সমাধান হয় না, বরং বিপদের সময় মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করলেই সেই সমস্যার উপযুক্ত সমাধান পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এইভাবে তখন আমরা একটা ব্যক্তিকে কি করছি, সে যখন প্রত্যেকটা ক্ষেত্রে তার ধীরতা স্থিরতা বজায় রেখে শান্তশিষ্ট ভাবে থাকবে, তখন আমরা তাকে কি বলছি, বাইরে থেকে কি বলছি, এই মানুষটা খুব ধীরস্থির শান্তশিষ্ট মানুষ, তাই তো? তাহলে সেটা কি হয়েছে, তার ক্যারেক্টারাইজেশন হয়ে গেছে। বুঝতে পারলে এবার প্রত্যেকে? হ্যাঁ ম্যাম। তাহলে হ্যাঁ, এক্ষেত্রে সে যা কিছু করছে সেটা সবটাই কি করছে, তার হার্ট থেকে করছে, তার মনোভাব থেকে করছে, তার অনুভূতি থেকে করছে, তাই সেটা হয়ে যাচ্ছে হার্ট। এই 3H এর সেকেন্ড H হলো হার্ট। এবার এটা কি করে মনে রাখবো? এটাও মনে রাখবো একই রকম ভাবে, একই প্রসেস। সেটা দেখো, R ফর রিসিভিং, R ফর রেসপন্ডিং, V ফর ভ্যালুইং, দেখো থার্ড কি রয়েছে, V ফর ভ্যালুইং, O ফর অর্গানাইজেশন, আর C ফর ক্যারেক্টারাইজেশন, E ফর এই যে ক্যারেক্টারাইজেশন। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আরেকটু ছোট করে বলতে পারি R স্কোয়ার VOC। ঠিক আছে? R স্কোয়ার VOC। এবার এই আর দুটোর মধ্যে কোনটা রিসিভিং হবে কোনটা রেসপন্ডিং হবে সেটা আগে ভাবো। আগে আমরা কোনো কিছু রিসিভ করব, তারপর তো তার পরিপ্রেক্ষিতে রেসপন্ড করব। ঠিক আছে? আগে আমরা কোনো কিছু রিসিভ করব, তারপর তার পরিপ্রেক্ষিতে আমরা রেসপন্ড করব। যেমন তোমাকে কেউ উত্তেজিত করলো, তুমি তার এগেইনস্ট তার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানালে, চেঁচামেচি করে, রাগ দেখালে। ওকে? তাহলে আগে রিসিভ করো, তারপর রেসপন্ড করো। ক্লিয়ার সকলের কাছে? বলো, প্রত্যেকে নিমোনিক বুঝতে হ্যাঁ পারলে? ম্যাম, কোনো সমস্যা clear। হবে না আশা করছি। আর First যেটা বলবেন, হ্যাঁ, R স্কয়ার VOC। থার্ড যেটা আমরা জানবো সেটা হচ্ছে মনশ্চালকমূলক মাত্রা বা সাইকোমোটর ডোমেন। অর্থাৎ মনের সঙ্গে এবার কি সঞ্চালন করব, অঙ্গ প্রত্যঙ্গকেও সঞ্চালন করব। তার মানে মস্তিষ্ক আমরা জানলাম, মনকেও জানলাম। এবার আমাদের জানতে হবে যে মনের সঙ্গে হাত পাকে কিভাবে পরিচালনা করব বা সঞ্চালন করব। তাহলে সেক্ষেত্রে শারীরিক শিক্ষার শিক্ষক যারা, তাদের ক্ষেত্রে বা স্পেশাল এডুকেশন বলো, ড্রাইভিং শিক্ষা বলো, সঙ্গীত, শিল্প, ভোকেশনাল শিক্ষা, কম্পিউটার শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, অর্থাৎ যে কোনো চালকমূলক দক্ষতার প্রয়োজন এই ধরনের উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে তার ভিত্তি কি? দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগের ধারণা। তার মানে মাংসপেশির সক্রিয়তা ও স্নায়বিক পেশির সংযোগ সাধন। তোমার হাত তুমি ডান দিকে ঘোরাও, এই যে শুনলে, তোমার স্নায়ু নার্ভ এই আদেশটা শুনলো, শুনে তোমার হাতকে ডান দিকে সরালে, এই যে স্নায়ুর সঙ্গে তোমার মাংসপেশির কানেকশন হচ্ছে, এটাই হবে তোমার সাইকোমোটর ডোমেন। ম্যাম কেউ যদি ধরুন একজনকে উত্তেজিত করলো, তারপর উত্তেজিত করার পরে মানে উত্তেজিত হচ্ছে ম্যাম কি বলবো ওটাকে, হ্যাঁ ম্যাম উত্তেজিত করবো, ওটা হচ্ছে জ্ঞানমূলক মাত্রা। এবার আমি রিয়েকশন করলাম, সেটা হচ্ছে অনুভূতিমূলক মাত্রা। আর আমি তাকে পিটলাম, সেটা হচ্ছে মনসঞ্চালনমূলক মাত্রা। আচ্ছা, বেশ। তোমাকে কেউ উত্তেজিত করলো, সেটা তুমি উত্তেজিত হলে, এটা হচ্ছে জ্ঞানমূলক মাত্রা। কি করে হয়? ওটা তোমার অনুভূতি তো হবে। ম্যাম যেটা আমরা আবেগপ্রবণ মানে হচ্ছ, মস্তিষ্ক, হ্যাঁ হ্যাঁ আবেগপ্রবণ হচ্ছ, সেখানে তোমার অনুভূতি কাজ করছে। ঠিক আছে? অনুভূতি কাজ করছে, তোমার এখানে নলেজের কোনো কাজ করছে না। বুঝতে পারলে? অন্য উদাহরণ পাবো,
ম্যাম অন্য উদাহরণ মাথায় আসছে না ম্যাম, বুঝতে কেন পারছি না মাথায় ঠিক। আসছে না? কেন মাথায় আসছে না? কেন? ধরো, আচ্ছা তুমি ক্রিকেট ম্যাচ দেখো, হুম, ফেভারিট ক্রিকেটার কে? সচিন টেন্ডুলকার। কেন ফেভারিট? কারণ ভালো খেলে। আচ্ছা, এই যে ক্রিকেটে তোমার নলেজ, তার মানে তুমি জানো এই যে ভালো খেলে না খারাপ খেলে, এটা বিচার তুমি কিভাবে করছো? তাহলে তোমাকে ক্রিকেট সম্পর্কে জানতে হচ্ছে তো। হ্যাঁ ম্যাম জানি। বেশ, তাই তো? এবার এই যে তুমি কাউরির ফ্যান, সচিন টেন্ডুলকারের তুমি ফ্যান, এটা কিভাবে হলো? ওই নলেজ থেকে তোমার অনুভূতি তৈরি হলো, তুমি সচিনকে দেখেছো ভালো খেলতে, যে যে ক্রিকেটের নলেজ আছে সেই নলেজটা ফলো করে উনি সেই সেই অনুযায়ী রেকর্ড করেছেন, সেই জন্য উনি তোমার ফেভারিট। ঠিক আছে, এবার তুমি তাকে দেখে ইন্সপায়ার হয়ে তুমি এবার নিজে খেলতে চাইছো, নিজে কখনো কখনো খেলো, তাহলে এটা কি হবে? এটা সাইকোমোটর। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ম্যাম অনুভূতিমূলক মানে কোনটা? যেটা তুমি এই যে ফ্যান, তুমি কেন তাকে পছন্দ করছো? অনেকেই তো আছে, বিরাট কোহলি আছে, সৌরভ গাঙ্গুলি আছে, অনেকেই আছে, তুমি সচিনকে কেন পছন্দ করছো? আচ্ছা, ম্যাম যেটা আবেগ, হৃদয় থেকে আমাদের একটা হ্যাঁ, ভালোবাসা মানে হৃদয় অনুভূতি। থেকে, অনুভূতি থেকে তুমি বুঝছো, তোমার মধ্যে সেটা সম্পর্কে একটা মূল্যবোধ তৈরি হয়েছে, ভ্যালু করতে শিখছো, যে সচিনকে তুমি দেখেছো, আচ্ছা উনি উনি এই সময় এই ম্যাচে এই রেকর্ড করেছেন, উনি না থাকলে আজকে ক্রিকেটে আমরা নামই জানতে পারতাম না, বা ভারত আমাদের এত উঠতো না উপরে, এই যে বিষয়গুলো, সেইখান থেকে তুমি তাকে ভ্যালু করতে শিখছো। ওকে, তার জন্য তাহলে তুমি তার ফ্যান। ম্যাম ক্রিকেট সম্বন্ধে জ্ঞান, মানে ক্রিকেট সম্বন্ধে জানি সেটা হচ্ছে জ্ঞানমূলক মাত্রা। ইয়েস, কগনিটিভ ডোমেন। আর যেটা আমি সচিন টেন্ডুলকারের ফ্যান সেটা হচ্ছে এফেক্টিভ ডোমেন। ইয়েস, আর যেটা আমি এখন ওকে খেলছো, ওনাকে খেলতে পছন্দ করো, হ্যাঁ খেলছো, তো তুমি খেলবো স্কুলেও গেলে স্টুডেন্টরা বললো স্যার খেলুন না, খেলুন না স্যার, খেলুন না, তখন তুমি দু এক ব্যাট দিয়ে দিলে, হাঁকিয়ে দিলে, বা দু একটা বল করলে, তখন তোমার ওইটা হয়ে যাবে সাইকোমোটর ডোমেন। আচ্ছা বুঝতে পারলাম। বেশ, তাহলে থার্ড ডোমেন আমরা পড়বো সাইকোমোটর ডোমেন। এইটা আমরা বুঝতে পারছি যে বললাম যে হাতের সঙ্গে যুক্ত থাকছে বা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যুক্ত থাকছে, তাই 3H এর লাস্ট H হচ্ছে হ্যান্ড। হ্যাঁ বলো। জ্ঞানমূলকটা কি বললেন? জ্ঞানমূলকটা কি বললেন? মানে ফ্যানটা হচ্ছে অনুভূতি, আর জ্ঞানটা কি বললেন? ক্রিকেটটা না বুঝলে কি করে বলবে? এ কি চেহারা দেখে ফ্যান হওয়া যায়? যে সচিন দেখতে ভালো, না, তার আমি fan? না, এটা বুঝতে পারছি, এটা অনুভূতি। আর জ্ঞানটা কি বললেন? জ্ঞানটা হচ্ছে ক্রিকেটকে বুঝতে হবে তো। তোমাকে যদি বলি, আচ্ছা বলো তো রাগবি প্লেয়ারের নাম বলো, একজন রাগবি প্লেয়ারের নাম বলো, তুমি বলো ম্যাম আমি রাগবি খেলাটাই বুঝি না, আমি রাগবি প্লেয়ারের নাম কি করে বলবো আপনাকে? তাই তো? মানে ম্যাডাম এটা জ্ঞানের মধ্যেই নেই। হ্যাঁ, তোমাকে খেলাটা আগে বুঝতে হবে, তবে তো সেখান থেকে তুমি বিচার করতে পারবে যে কে ভালো খেলে, কে ভালো খেলে না, কার পারফরমেন্স তোমার ভালো লাগছে, সেখান থেকে তবে তো তুমি কোনো মানুষকে ভ্যালু করতে শিখবে, তাই নয়? তাহলে আগে প্রথমে কগনিটিভ ডোমেন মানে নলেজ, সেটা সম্পর্কে নলেজ থাকতে হবে তোমাকে, তারপর সেখান থেকে তুমি আইডিয়া করতে পারছো, তাই আইডিয়া বলছি, সেখান থেকে তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে যে কে তোমার চোখে ফেভারিট, কে তোমার চোখে ফেভারিট নয়। বুঝতে পারলে? ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি। বেশ, তাহলে লাস্ট 3H এর লাস্ট H হচ্ছে হ্যান্ড। ঠিক আছে, মূলত ব্লুম কিন্তু এর সম্পর্কে বিশেষ কিছু বলেন, এই সম্পর্কে বলেছেন R.H. দাভে এবং হ্যারো। ঠিক আছে, অলরেডি যদি আমরা বলি দাভের ক্লাসিফিকেশন, তাহলে সেটাকেও আমরা এটা বলতে পারি, যদিও এটা মনে রাখার দরকার নেই, শুধু একটু নামটা মনে রাখলেই হবে যে কে এটা সম্পর্কে বেশি আলোচনা করেছিলেন, সেটা হচ্ছে দাভে। নেক্সট হচ্ছে এবার এর স্টেজ গুলো আমরা জানবো। তো প্রথমে ছবি দেখি, লাস্ট সব থেকে প্রিলিমিনারি স্টেজ কি রয়েছে? ইমিটেটিং করা। ইমিটেট করা মানে কি? ইমিটেট শব্দটা আমরা আগে পড়েছি, বলো কোথায় পড়েছি? অনুকরণ করা ম্যাম। ইয়েস, কোথায় পড়েছি? কার থিওরিতে পড়েছি? থন্ডাইক না 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 পিয়াজি ম্যাম, very পেঁয়াজি, good, পেঁয়াজি। ঠিক আছে, পেঁয়াজি হ্যাঁ ম্যাম। ম্যাম, পেঁয়াজে হ্যাঁ। বিলম্বিত অনুকরণ ছিল, ডিফার্ড ইমিটেশন। সেখানে কি ছিল? যে কাউকে দেখে তারপরে সেটাকে অনুকরণ করা। ঠিক একই বিষয় এখানেও,
যে অনুকরণ করা বা ইমিটেশন করা। তার মানে শিশু বা শিক্ষার্থী যা কিছু দেখছে সেটাকে সে সুপ্তভাবে অনুকরণ করে সেটা পরবর্তীকালে তার স্নায়ুপেশির মাধ্যমে সেটা হাতে কলমে করার চেষ্টা করছে। ম্যাম আচ্ছা, ওটাও তুমি- ম্যাম সাইকোমোটর স্টেজেই ছিল না ম্যাম? হ্যাঁ First সাইকোমোটর stage স্টেজ, হ্যাঁ ওটাও সম্ভবত এরকমই হবে। না ওটা সেন্সরি মোটর স্টেজ, সাইকোমোটর সেন্সরি। হ্যাঁ ম্যাম Sensory. সেন্সরি মোটর স্টেজ। হ্যাঁ এবার দেখো এখানে এই যে ক্রিকেটের এক্সাম্পলটা বললাম, যে ক্রিকেট দেখে খেলতে চাওয়া ছোট থেকেই তৈরি হয়েছে। তো তাহলে ক্রিকেট দেখে 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 তারও একটা মনে হচ্ছে আমিও সচিনের মতো হব, আমিও সচিনের মতো যদি ভালো খেলতে পারতাম। তাহলে এই যে ইমিটেট করা বিষয়টা, তার মানে কোনো কিছু দেখে তার স্নায়ুপেশি সংযোগ সাধন করে এবং নিয়ন্ত্রণের মাত্রার উপর থেকে এই ধরনের ইমিটেশন গুলো করা যায়। তার মানে কোনো কিছুকে দেখে হুবহু নকল করে সেই কাজটা যখন তুমি তোমার পেশি সঞ্চালন দ্বারা করতে পারছো, এটাকে বলা হচ্ছে ইমিটেশন। এবার এটা খুব স্থূল ধরনের বা গ্রস মোটর স্কিল হয়। গ্রস মোটর স্কিল হয় মানে মূলত বড় বড় যে স্থূল কাজ সেটাই তুমি এই ইমিডিয়েট করতে পারবে। নেক্সট কি? প্রয়োজন মাফিক ক্রিয়াকরণ বা ম্যানিপুলেশন। বলো ম্যাম গ্রোস তো এইগুলো মানে বড় ধরনের, আর যেগুলো ছোট ছোট মানে লেখা বা কিছু সেইগুলো হচ্ছে ফাইন মোটরের মধ্যে পড়বে তাহলে। ফাইন মোটর নিশ্চয়ই, তোমার ওই যে সূচে সুতো পড়ানো এগুলো হচ্ছে ফাইন মোটর স্কিলের মধ্যে পড়ে। আচ্ছা নেক্সট হচ্ছে ম্যানিপুলেটিং, মানে এবার তুমি ম্যানিপুলেট করবে, তার মানে প্রয়োজন মাফিক ক্রিয়াকরণ। এটাতে কি হচ্ছে, এই যে আগে যার দেখে সে অনুকরণ করছে, শুধু অনুকরণ করবে তা নয়, নির্দেশ অনুযায়ী সেই কাজটাও করতে পারবে এবং সেটা উপলব্ধি করতে পারবে বা নির্দিষ্ট করতে পারবে কোন কাজে কি ধরনের সক্রিয়তা প্রয়োজন। তার মানে যে ক্রিকেট খেলতে চাইছে, ক্রিকেট খেলা শুরু করলো, শুরু দেখছে টিভিতে যে ব্যাট বল যাচ্ছে, বল মারছে, ব্যাটে ধাক্কা দিচ্ছে, রান, বলটা চলে যাচ্ছে। কিন্তু যখন নিজে খেলতে শুরু করলো তখন আস্তে আস্তে তার আইডিয়াটা হতে শুরু করলো যে কত দূর থেকে কতটা স্পিডে বলকে কিভাবে ছুড়লে সেটা তোমার কি বলে ওটাকে, কতটা দূরে গিয়ে ব্যাট মানে ব্যাটে ধাক্কা যাবে নাকি উইকেটে ধাক্কা মারবে এটা বোঝা যায়। ঠিক আছে, তাহলে কাজটা করার সময় শিক্ষার্থী বা যে করছে সেটা যখন তার নিজস্ব পেশি সমূহের উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা তৈরি হয়ে যাবে তখন সেটা হয়ে যাচ্ছে তোমার প্রয়োজন মাফিক ক্রিয়াকরণ। সচিনও তো ক্রিকেট কাউরি না কাউরি দেখে শিখেছেন, তাই তো? কিন্তু তিনি নিজস্বতা রেখেছেন কি রাখেননি? তিনি জানেন যে আমার কোন হাতে ব্যাট করলে আমি ঠিকঠাক ছক্কা মারতে পারবো, কোন হাতে ব্যাট করলে আমি 4 মারতে পারবো, কোন জায়গায় বলটাকে নিয়ে গেলে আমি নিজের আউটটাকে বাঁচাতে পারবো। এই যে নিজস্ব প্রয়োজন মাফিক ক্রিয়াকরণ, এটাকে বলা হয় ম্যানিপুলেশন বা ম্যানিপুলেটিং। নেক্সট হচ্ছে কি, থার্ড স্টেজ দেখো, প্রিসিসিং। প্রিসিসিং মানে হচ্ছে নিখুঁত হতে হবে, নিখুঁতায়ন, অর্থাৎ যে বিষয়টা সে শিখতে চাইছে সেই বিষয়টা সম্পর্কে তার নিখুঁততা বা উৎকর্ষতা অর্জন করে শিক্ষার্থী। তার মানে যে এবার ধরো ক্রিকেট শিখছে, তার হয়তো বোলিং করতে ভালো লাগে, বাট বোলিং এর ব্যাপারে সে এতটাই বেশি প্রিসাইজড হয়, এতটাই বেশি নিখুঁত হয় যে তার মধ্যে সে বৈচিত্র্য আনতে পারে। যার জন্য আমরা অনিল কুম্বলে আর আচ্ছা বোলিং এর দুটো টাইপ হয় না, আমি নিজেই ভুলে যাচ্ছি, দেখছো? একটা হয় তোমার ম্যাম একটা আঙ্গুলের হয়, একটা রিস্ট হয় স্পিনারের। হ্যাঁ স্পিনার, আর একটা তোমার পেস বল হয়, মানে একটা ডাইরেক্ট যাবে আর একটা তোমার ঘুরিয়ে ঘুরিয়ে যাবে, তাই তো? সেক্ষেত্রে হ্যাঁ, তো সেক্ষেত্রে যারা যারা এই বোলাররা রয়েছে ওভার দা উইকেট আর ডাউন দা উইকেট, ইয়েস, তাহলে সেক্ষেত্রে তাদের নিজস্বতা এসছে কি আসেনি, নিখুঁততা আসছে কি আসেনি, বৈচিত্র্য এসছে কি আসেনি? অবশ্যই ভ্যারাইটি এসছে, বোলিং একরকম ভাবে হতে পারত, তাই না? তাহলে সেক্ষেত্রে সে কিন্তু নিজস্ব আত্মবিশ্বাস ও সতর্কতার সঙ্গে সেই কাজটা করতে পারবে। তারপর কি থাকছে? তারপর দেখো আর্টিকুলেটিং, সবকটাই কিন্তু আমরা ভার্ব ফর্মে পাচ্ছি, সব দেখো আইএনজি থাকছে, সব কিন্তু আমরা ভার্ব ফর্মে পাচ্ছি। তাহলে দেখো আর্টিকুলেটিং, যেহেতু এটা কাজ করছি, ডুইং লিস্টে থাকছে, তাই সেগুলো আমরা সবকটাই ভার্ব ফর্মেই পাবো। তাহলে দেখো আর্টিকুলেটিং বা পরিস্ফুটন, অর্থাৎ এখানে কি হয়, শিক্ষার্থী বিভিন্ন কাজের মধ্যে উপযুক্ত সমন্বয় সাধন করে
তার মানে এবার সে কি করে, আমরা বোলারকে যখন বল করতে দেখি তখন সে তার আগে তার পিচকে ঘষবে, সব ক্রিকেটারকে তার সহযোগীদের বলবে এই তুই ওদিকে সর, ওই তুই ওদিকে সর, তারপরে সে মার্ক করবে কতটা দূরে আমি যাব, কোনখান থেকে দৌড়ানো স্টার্ট করব, তার দেখবে এসে তার স্টার্টিং পয়েন্টটাকে মার্ক করে রাখে পায়ে পিচ দিয়ে ঘষে, কি তাই তো? তাহলে সেটা হচ্ছে কি, তার নিজস্ব কাজটা যেটা করছে তার মধ্যে সমস্ত কিছুটা নিয়ে, যে কোথা থেকে আমি বলটা ছুড়বো, আমার ছোড়ার গতি কতটা হবে, কোন জায়গাটা থেকে আমি দৌড়ানো শুরু করব, এই সমস্ত কিছুর মধ্যে একটা সমন্বয় সাধন করছে। সময়, গতি এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে তার সুষ্ঠু সমন্বয় সাধন করে, তবেই তার উৎকর্ষতা বজায় থাকবে বা প্রত্যাশিত ফল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আর্টিকুলেশন বা পরিস্ফুটন। ম্যাম জাস্ট বলো। ম্যাম বলছি যে নিখুঁতায়নে লেখা আছে যে নির্দেশকের প্রয়োজন হয় না, কিন্তু মানে গাইড তো লাগবেই, যে তা নাহলে সে নিখুঁত আরো কাজটা করবে কি করে? না, এটা যেহেতু নিজস্বতা সে করতে শুরু করলো, এখানে আর নির্দেশকের প্রয়োজন হবে না, এইখানে নির্দেশ অনুযায়ী কাজ করে। এই যে দেখো ম্যাম ম্যাম যখন নিখুঁতায়ন প্রিসিশন হবে, তুমি যখন হাতের লেখা তোমাকে শিখিয়ে দেওয়া হবে, প্রথমে যখন ছোটবেলায় লেখা শিখেছো তখন তোমাকে বাবা হাতে ধরে ধরে শিখিয়ে দিয়েছে, পরবর্তীকালে তোমার হ্যান্ড রাইটিং কেমন হবে, কোন স্টাইলে তুমি লিখবে, সেটা কি আর বাবা গাইড দেবে যে নিয়ে যা, অটাকে উপর দিকে নিয়ে যা, মাত্রা দিয়ে এরকম করে আর বলে দেবে? না ম্যাম, মানে পিচে নামার আগে অব্দি গাইড করবে, পিচে যখন নামবে তখন নিজেকে খেলতে হবে। তখন নিজেকে খেলতে হবে। ঠিক আছে, এত দূর অব্দি সে জানলো, নিয়ম জানলো যে পিচে আমি নামছি, কোথা থেকে বল ধরতে হয়, কিভাবে নিতে হয়, কিভাবে আউট করতে হয়, সব নলেজ গুলো সে নিয়ে। এবার যখন ম্যাম নিজস্বতা আস্তে আস্তে শুরু করলো তখন তার প্রিসিশন আসতে শুরু করলো। ম্যাম তাহলে ম্যাম নিখুঁতায়নের ক্ষেত্রে যখন নির্দেশকের প্রয়োজন হয় না, তাহলে ম্যাম অ্যাজ এ প্র্যাকটিস করতে পারে, মানে প্র্যাকটিসের মাধ্যমে নিখুঁতায়ন তো? হ্যাঁ নিশ্চয়ই, প্র্যাকটিসের মাধ্যমে, এই সমস্ত কিছু প্র্যাকটিসের মাধ্যমেই হবে। এখন আমরা একটা বড় একটা এক্সাম্পল জানছি, একটা খুব ইজি এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বলবো। লাস্ট যেটা, সেটা হচ্ছে ন্যাচারালাইজিং বা ন্যাচারালাইজেশন, অর্থাৎ সেটা করতে করতে সে এতটাই বেশি তার নিখুঁতায়ন বা আর্টিকুলেশন এত বেশি উৎকর্ষতা চলে আসে, যেটা একটা সময় গিয়ে সে খুব স্বতঃস্ফূর্ত ভাবে করতে পারে, খুব স্বাভাবিকতার পর্যায়ে চলে আসে। সেখানে সে এমনও হবে যে অন্য কোনো কিছু কাজ করতে করতেও সে ওই কাজটা করতে পারবে। ঠিক আছে, অন্য কোনো কিছু কাজ করতে করতেও সে কাজটা করতে পারে। অর্থাৎ সে হয়তো বাড়িতেও যখন আছে, মানে যখনই তাকে যখনই তুমি সেই প্ল্যাটফর্ম দাও না কেন, সে কিন্তু একই রকম সেই উৎকর্ষতার সঙ্গে, সেই নিখুঁতায়নের সঙ্গে তোমাকে কাজটা করবে। এটা হয়ে যাচ্ছে ন্যাচারালাইজেশন, অর্থাৎ সেখানে সে অন্য কোনো কাজ করতে গিয়ে এটার প্রতি অতটাও অ্যালার্ট থাকে না, এটা তার অচেতন স্তরে চলে যায়। আমরা করি না? এবার এটা আমি একটা ইজি এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট হচ্ছে তুমি সাইকেল চালানো শিখছো, বলো সাইকেল চালানো তোমাকে প্রথমে কি করেছে, বাবা হোক, কাকা হোক, দাদা হোক, যেই হোক না কেন তোমাকে ধরে ধরে শিখেছে। প্রথমে আগে বলেছে দেখ এটাতে ব্যালেন্স ধরতে হয়, এই প্যাডেলটা এইভাবে চালাতে হয়, হলো তুমি কি করলে, দেখে দেখে ইমিটেট করলে। করার পর তারপরে তুমি সেখান থেকে বাইক চালানো শিখছো। বাইক চালানোর ক্ষেত্রে তখন তুমি এটাও জানলে যে বাইকের কোথায় কি গিয়ার, কখন আমি ব্রেক বসবো, কি হলো না হলো জেনে নিয়ে এবার তুমি নিজের মতো করে ম্যানিপুলেট করার চেষ্টা করছো। কি ম্যানিপুলেট করার চেষ্টা করছো? তুমি চেষ্টা করছো না আমি এক হাতে বাইক চালাবো, আমি হয় ডান হাতে ছাড়বো নাহলে বাঁ হাতে ছাড়বো। এই প্র্যাকটিস করতে 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 একটা সময় তুমি পেরে গেলে, তুমি হয়তো দেখা গেল তুমি ডান হাত ছেড়ে বাইক চালাচ্ছ, অর্থাৎ তোমার বাঁ হাতের উপর ব্যালেন্সটা পুরোপুরি ভাবে তুমি দিয়েছো, তোমার বাঁ হাতের উপর ব্যালেন্সটা তুমি ঠিকঠাক কন্ট্রোল করতে পারছো, ডান হাতে তুমি বাইক চালাচ্ছ। এবার সেটা করতে করতে তাহলে সেটা কি হলো, প্রিসিশন পর্যায়ে। নেক্সট হচ্ছে এটা করতে করতে তুমি কি করছো, এতটাই বেশি তোমার উৎকর্ষতার জায়গায় পৌঁছে গেছে, তুমি ডান হাতে অন্য কিছু একটা কাজ করছো। অন্য কিছু কাজ মানে তুমি মোবাইল মোবাইল দেখতে দেখতে যাচ্ছ বাইকে, হয়তো ফোন এলো, ফোনটা তুমি পকেট থেকে বার করলে ডান হাত দিয়ে দিয়ে এবার দেখছো যে কে ফোন করছে, আচ্ছা মা ফোন করছে, ঠিক আছে রিসিভ করো। রিসিভ করে তুমি এবার ফোনটা কানে লাগিয়ে ওই বাঁ হাতেই বাইকটা চালাতে শুরু করলে। তার মানে তুমি বাইক চালানোর প্রতি এতটাই বেশি দক্ষ, এতটাই বেশি তোমার মাংসপেশির সঙ্গে
তোমার মস্তিষ্কের সঙ্গে এতটাই বেশি সমন্বয় সাধন হয়ে গেছে, তুমি মায়ের সাথে কথা বলতে বলতে জানো, আচ্ছা গাড়ি আসছে আমাকে বাঁ সাইডে করতে হবে, আচ্ছা ব্রেক দিতে হবে, আচ্ছা এটা করতে হবে। এই বিষয়গুলো তোমাকে আলাদা করে অ্যালার্ট থাকতে হচ্ছে না, যেটা প্রথমে তুমি যখন বাইক চালানো শুরু করেছিলে তখন ওগুলো সব কটা মাথায় রাখতে হতো। এই লুকিং গ্লাসে দেখবো, এই সামনের দিকে দেখবো, এই বাঁ দিকে চলবো, এই হর্ন দেবো, এই গিয়ারে চাপ দেবো, এই প্রত্যেকটা মাথায় রাখতে হবে। কিন্তু এখন সেটা মাথায় রাখতে হচ্ছে না। তার মানে সেই কাজটা করতে করতে তুমি অন্য একটা কাজের সঙ্গেও যুক্ত থাকতে পারছো, যতক্ষণ না সেটা কোনো রকম ভাবে বাধা পায়। যতক্ষণ না তুমি এবার কোনো কিছুতে ধাক্কা খেয়ে উল্টে না পড়ছো, ততক্ষণ পর্যন্ত তুমি কাজটা ফ্লুয়েন্টলি করে যাচ্ছ। এটা হচ্ছে ন্যাচারালাইজেশন। বুঝতে পারলে এবার? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এবার এটা মনে রাখবো কিভাবে? একই প্রসেস, আই অ্যাম পি এ এন, তাহলে একসঙ্গে কি লিখবো? আই অ্যাম প্যান, আই অ্যাম প্যান। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। দেখো, স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে? তাহলে এই গেল আমাদের ব্লুম ট্যাক্সোনমি। এবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে নলেজ গুলো আমরা পড়েছিলাম, যে নলেজ টু দ্য স্পেসিফিক, নলেজ অফ মেথোডোলজি, সেটা পরবর্তীকালে আরো 4টে ভাগে ভাগ হয়েছে। মানে যখন এই যে কগনিটিভ ফাইন্ড হলো, তখন সেই জ্ঞান মাত্রাকে 4টে ভাগে ওই নলেজকে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে ফ্যাকচুয়াল নলেজ, অর্থাৎ ফ্যাক্ট রিলেটেড যে তুমি নলেজ গেইন করছো, কোনো ঘটনা থেকে, কোন একটা ঘটনা হয়তো পরম্পরায় হয়ে আসছে, ঠিক আছে, এই থেকে যখন তুমি যে নলেজ গেইন করছো, এটা হচ্ছে তথ্য সংক্রান্ত জ্ঞান বা ফ্যাকচুয়াল নলেজ। নেক্সট হচ্ছে কনসেপচুয়াল নলেজ বা ধারণা সংক্রান্ত জ্ঞান, অর্থাৎ সেই তথ্য সম্পর্কে যখন তোমার ধারণাকে তুমি স্পষ্ট করছো, কনসেপ্ট ক্লিয়ার করছো, তখন সেটা হয়ে যাচ্ছে কনসেপচুয়াল নলেজ। নেক্সট হচ্ছে প্রসিডিউরাল নলেজ, মানে একই রকম ওখানে নলেজ অফ মেথোডোলজি ছিল, এখানে হচ্ছে প্রসিডিউরাল নলেজ, যেটা হবে পদ্ধতিগত জ্ঞান। মানে কোনো কিছু বিষয় কিভাবে সংগঠিত হচ্ছে তার প্রসিডিওরকে তুমি যখন মনে রাখছো, তখন সেটা হয়ে যাচ্ছে প্রসিডিউরাল নলেজ। লাস্ট হচ্ছে মেটাকগনিশন নলেজ বা অধিজ্ঞান সম্পর্কে জ্ঞান। এই মেটাকগনিশন হচ্ছে নলেজ অ্যাবাউট নলেজ। কি বিষয়টা বলেন? ম্যাম এই টার্মটা আগে পড়েছি। হ্যাঁ, এটা হচ্ছে মেটাকগনিশন বা অধিজ্ঞান হচ্ছে নলেজ অ্যাবাউট নলেজ। কি সেটা? দেখো, এটা হচ্ছে তুমি এটা সম্পর্কে নলেজ নিয়েছো যে পরীক্ষা হলে ব্ল্যাক কালার বল পয়েন্ট পেন ইউজ করতে হবে। 1, 2, 4টে সার্কেলের মধ্যে 4টে সার্কেলই মার্ক করলে হবে না, ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। 3, কোন রকম ব্লেড বা কোনো কিছু দিয়ে স্ক্র্যাচ করলে হবে না। 4, হোয়াইটনার ইউজ করলে চলবে না। এগুলো তোমাকে বলে দেওয়া হলো, তাহলে তুমি নলেজটা পেলে। এবার পরীক্ষা হলে গিয়ে অনেকে কি করে, এগুলো জানা সত্ত্বেও প্রথমত খেয়ে ভয়ে কেয়ার না করে সেটা করে ফেলে। অনেকে সেটা জেনে নিয়ে কনসার্ন থেকে সেটাকে অ্যাপ্লাই করে। তাহলে যে নলেজ তাকে দেওয়া হলো, যে ইনস্ট্রাকশন তাকে দেওয়া হলো, সেইটার সম্পর্কে মানে একটা বিষয় সে নলেজ পেল, সেই নলেজটা কতদূর কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে এটার সম্পর্কে যখন নলেজ তার থাকবে, বোধ তার থাকবে, তখন সেটাকে বলা হয় মেটাকগনিশন বা অধিজ্ঞান। ঠিক আছে? আর যার এটা নলেজ থাকছে না তাকে আমরা বলবো মেটাকগনিশন নেই। বুঝতে পারলে কি বললাম? আমরা প্রত্যেককেই জানি যে এগুলো করতে হয়, কিন্তু কতজন গিয়ে ফলো করি? না হলে পরীক্ষা হলের পর পরবর্তীকালে আমরা বিভিন্ন শুনতে পাই যে পরীক্ষা খাতা রিজেক্টেড হয়ে গেছে। কেন হয়? সকলকেই তো বলে দেওয়া হয়েছে,
ইনস্ট্রাকশন তো সব জায়গাতেই দিয়ে দেওয়া হয়, তা সত্ত্বেও আমরা শুনি না বা নলেজটা থাকে না। তাহলে যাদের থাকছে নলেজ অ্যাবাউট নলেজ, সেটা হয়ে যাচ্ছে মেটাকগনিশন নলেজ। বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ একদম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ব্লুম ট্যাক্সোনমি। এবার এখান ম্যাম থেকে গত বছর আর একটি কোশ্চেনও এসেছিল, চলো সেটা দেখি। ম্যাম এই পিডিএফটা দিয়ে দিবেন না? হ্যাঁ দিয়ে দেবো। আচ্ছা, যারা বই নাওনি, নতুন যারা আছো বই নাওনি, তারা অবশ্যই বইটা কিন্তু নিয়ে নাও। কেমন? এটা বারবার বলা হচ্ছে, বইটা তোমাদের জন্যই করা হয়েছে বা নোটটা তোমাদের জন্যই তৈরি করা হয়েছে। তোমরাই যদি না নাও তাহলে তো আমরা নিজেদেরকেও ইভালুয়েট করতে পারবো না যে আমরা টিচার হিসেবে কতটা সাকসেসফুল হতে পারছি বা তোমাদেরকে কোন জায়গায় পৌঁছাতে পারছি। কেমন? তো বইটা নিয়ে নাও, আমি অন্তত সাজেস্ট করবো যে বইটা নিয়ে নাও। আচ্ছা, এখানে দেখো আর একটি কোয়েশ্চেন আছে। দেখো, ব্লুমের নির্দেশনামূলক উদ্দেশ্য সমূহ এবং শিখন ফলাফল সমূহের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা। কি বলছে? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ব্লুম ট্যাক্সোনমি অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস অ্যান্ড লার্নিং আউটকামস। কি বলছে দেখো, বলছে এটি নিম্নক্রম চিন্তন থেকে উচ্চক্রম চিন্তন দক্ষতা পর্যন্ত শিখন উদ্দেশ্যগুলিকে শ্রেণীবদ্ধ করে। হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক ম্যাম না করে ভুল? হ্যাঁ ম্যাম হ্যাঁ। করে। ঠিক করে করে। ম্যাম। তাহলে it categorizes the learning objectives ranging from lower order thinking to higher order thinking skill. আমরা যা কিছু দেখলাম এখানে ছবি, সব কিন্তু আমরা নিচ থেকেই করতে শুরু করেছি। তাহলে লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল অবধি যাচ্ছি। নেক্সট স্টেটমেন্ট কি? ব্লুমের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তরটি হলো সৃষ্টি করা, যা নতুন ধারণা তৈরি করে এবং মৌলিক ধারণা সৃষ্টি অন্তর্ভুক্ত করে। না ইংলিশটা ম্যাম দেখি। এটা ভুল। The ওটা lowest level of Bloom একটা taxonomy is সর্বোচ্চ, হ্যাঁ। creating. Creating কি আমরা lowest level এ পেলাম? পাইনি। কোথায় পেয়েছি? কগনিটিভ ডোমেনের হাইয়েস্ট লেভেলে পেয়েছি। দেখো কোথায় আছে? হাইয়েস্ট লেভেলে রয়েছে। তাহলে সেখানে স্টেটমেন্টটা অলরেডি ভুল হয়ে যাচ্ছে। হলো? তাহলে এটাও ভুল, এটাও ভুল। নেক্সট কি? আচ্ছা এটা ভুল নয়, সরি এটা ঠিক। এটা ঠিক। আচ্ছা, নেক্সট হচ্ছে বিশ্লেষণ হলো ব্লুমের শ্রেণীবিন্যাসের একটি উচ্চক্রমের চিন্তন দক্ষতা, যা তথ্যকে অংশে বিভক্ত করে এবং সম্পর্কের বোধগম্যতাকে অন্তর্ভুক্ত করে। তাহলে অ্যানালাইজিং ইজ এ হায়ার অর্ডার, হায়ার বলেছে, হাইয়েস্ট নয়। হাইয়েস্ট যদি বলতো তাহলে আমরা সেটাকে ভুল বলে দিতাম, কিন্তু ছবিটাই দেখো হায়ার অর্ডার কোথায় রয়েছে? অ্যানালাইসিস উপরের দিকেই তো রয়েছে। হ্যাঁ ম্যাম উপরের দিকে আছে। হলো? দেখো, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল ইন ব্লুম ট্যাক্সোনমি দ্যাট ইনভলভস ব্রেকিং ডাউন ইনফরমেশন ইনটু পার্টস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ। আমরা পড়লামই তাই। বিশ্লেষণ করা মানে কি? আমরা প্রত্যেকটা অংশে ভাগ করব এবং তাদের মধ্যে সম্পর্ক দেখছি। তাহলে এটা ঠিক না ভুল? ঠিক ম্যাম। প্রত্যেকে বুঝতে পেরেছো? বাকিরা? হ্যাঁ ম্যাম বুঝেছি। বেশ। লাস্ট স্টেটমেন্ট কি? এটি শিক্ষার্থীদের কেবল মুখস্থকরণ দক্ষতা ও বাস্তব জ্ঞান মূল্যায়ন করে। ইট অ্যাসেসেস স্টুডেন্টস মেমোরাইজেশন স্কিলস এন্ড ফ্যাকচুয়াল নলেজ। তাই কি হলো? অর্থাৎ না ম্যাম। কোথাও দেখতে পেলাম যে মুখস্থকরণ দক্ষতা বাস্তব জ্ঞানকেই মূল্যায়ন করছে? তাহলে এটা কি হলো? ফলস। তাহলে কি বলা হচ্ছে? 1 আর 3 সঠিক হবে। 1 আর 3 হচ্ছে ম্যাম। তাহলে 1 আর 3 সঠিক। এবার আনসার দেখো। তাহলে মানে দেখো, দুইটা। B। এবার মনে হলো তো যে কোশ্চেন বোঝা যায়? সুমিত? হ্যাঁ ম্যাম কতটা ইজি লাগলো, কিন্তু পরীক্ষার হলে বোঝাই যায়নি। হ্যাঁ। এবার কোশ্চেন বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। ম্যাম তাহলে ব্লুম ট্যাক্সোনমি থেকে অলরেডি 3-4টে কোশ্চেন থাকছেই। হ্যাঁ অবশ্যই থাকবে।
ব্লুম ট্যাক্সোনমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, তুমি বাদ দিতে পারবেই না। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বিষয়কে এভাবে পড়বে আর কোশ্চেন গুলোকে বুঝবে, তখনই দেখবে যে কোশ্চেন অটোমেটিক্যালি তুমি বুঝতে পারছো। ম্যাম হতে পারে মানে এত ভালোভাবে পড়া হয়নি, তার জন্য প্রবলেমটা হচ্ছে। এখন তো কোনো বোঝার অসুবিধা হয়নি মোটামুটি। ম্যাম এতটা বেশি কনসেপচুয়াল দিয়েছে না, ওই পড়তে টাইম চলে যাচ্ছে প্রচুর, পড়ে বুঝে পড়াটা ওটাতে অনেকটা টাইম চলে যাচ্ছে। বুঝতে পারছি, কিন্তু সেটাই করতে হবে। দেখো, সরকারি চাকরি পেতে কষ্টকর, পাওয়ার পর তো আর কোনো চিন্তা নেই, তাই নয়? সরকারি চাকরি পেতে তো একটু কষ্ট করতে হবে, এইটুকু কষ্ট করতেই হবে, কিছু তো করার নেই। যে এত বছর ধরে পড়াশোনা করেছো, টাকা পয়সা খরচ করেছো, বাবা মার একটা প্রত্যাশা থাকছে, নিজের লাইফের একটা পজিশন রয়েছে, সেটার জন্য এইটুকু এফোর্ট দিতেই হবে, কিছু করার নেই। মাঝে মধ্যে ম্যাম সত্যি কথা বলতে মাঝে মধ্যে পরীক্ষার হলে একটু কোশ্চেন এরকম দিয়ে দিলেন না, ফিউজ উড়ে যায়। না, এবার ফিউজ ওড়ালে হবে না, তার আগে নিজেকে তৈরি হয়ে যেতে হবে। ঠিক আছে, তার আগে সেই বাল্বের টাংস্টেন তারটাকে সঠিক হতে হবে, তাহলে দেখবে ফিউজ উড়বে না। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আর সম্ভবত না, আর সম্ভবত এখানে ব্লুম ট্যাক্সোনমি থেকে কোশ্চেন আসেনি, দুটো কোশ্চেনই এসেছিল। আমাদের কি নির্মিতবাদ পড়ানো হয়ে গেছে? হ্যাঁ, একদমই নির্মিতবাদ পড়ানো হয়ে গেছে। বেশ, তাহলে ব্লুম ট্যাক্সোনমি আমাদের কভার হয়ে গেল, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন তাহলে আমরা সম্ভবত টিচিং মেথড পড়বো, টিচিং মেথড পড়ার পর তারপর আমরা মাইক্রো এবং লাস্ট চ্যাপ্টার হবে আমাদের ইভালুয়েশন। মানে আমরাও সবকিছু পড়ার পরে ইভালুয়েশন করবো, আর ওইদিকে তোমাদের ম্যাথের সিলেবাস শেষ হয়ে গেছে বলছে, তো তাহলে ম্যাথের পেডাগজি ক্লাসটাও শুরু করে দিতাম। বেশ, কারোর কোনো সমস্যা থাকলে বলো, নাহলে আমরা ক্লাস শেষ করবো। আচ্ছা ম্যাম, একটা ক্লাস ম্যাম এটা একে 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 বলো। বলছিলাম কি 2023 সালের তো প্রশ্নটা দেওয়া নয়, 22 সালের প্রশ্নটা দেওয়া আছে বই আমাদের। আচ্ছা, বই বই এটা নেই, এটা আলাদা ভাবে আমি উইন্ডোটা ওপেন করেছি, তোমরা নেটে পেয়ে যাবে, নেটে বা যে কোনো গ্রুপে পেয়ে যাবে, নাহলে স্যারের কাছ থেকে চেয়ে নিও, কোনো সমস্যা নেই। স্যারকে বলবে স্যার একবার 2023-এর কোশ্চেনটা পাঠিয়ে দিন, স্যারই দেখবেন পাঠিয়ে দেবেন। হ্যাঁ বলো, আর কি আচ্ছা ম্যাম, বলছিলেন? ডাউট ক্লিয়ারিং একটা ক্লাস রাখবেন ম্যাম? সেটা তোমাদের ম্যাম স্যারকে ম্যাম বলতে হবে, রিভাইজ যদি কোনো রিভাইজ ক্লাস হবে তো ম্যাম, এগুলো চ্যাপ্টার ওয়াইজ। এটা স্যারকে বলতে হবে, তোমাদের যা কিছু রিকোয়ারমেন্ট সেগুলো স্যারকে বলতে হবে, কেমন? স্যার যেরকম ভাবে ম্যাম অর্গানাইজ রিভিশন না হলে ম্যাম এগুলো কিচ্ছু পারবো না। হ্যাঁ ম্যাম, রিভিশন না হলে ম্যাম পারবো না ম্যাম। আচ্ছা ঠিক আছে, স্যারের সঙ্গে কথা বলো, স্যারকে সেই প্রস্তাবটা দাও যে স্যার দেখো কি করছেন সেই অনুযায়ী। তার কারণ হচ্ছে ম্যাম এত ডিটেলস ভাবে কোনদিনই পড়িনি ম্যাম। একটু তো ডিটেলস পড়তে হবে, মানে এইসব কনসেপচুয়াল বেসিস তো, সেই জন্যই পড়তে হবে। ঠিক আছে, যার জন্যই তো আমরা আর 5 জনের থেকে, যারা 5 জন ভাববে যে প্রাইমারি স্কুলের চাকরি পরীক্ষা কি হবে, ও 1 মাস দেখলেই হলো, এই যে যারা মানসিকতা রাখবে, তাদের থেকে তো আমরা কোথাও না কোথাও এই যে পয়সা দিচ্ছ, সময় দিচ্ছ, সমস্তটা কিছু একটা ইনভেস্টমেন্ট থাকছে, তার তো রেজাল্ট পেতেই হবে, তাই নয়? তাহলে সেই রেজাল্টটার জন্যই এতটা ডেপথে পড়াশোনা করাটাই দরকার, তবে গিয়ে তুমি একটা জায়গায়। আর শুধু এটা রিটেন পরীক্ষার জন্য নয়, এটাও জেনে রাখো, শুধু এটা যে রিটেন পরীক্ষার জন্যই তোমার লাগবে তা নয়, তুমি যখন ইন্টারভিউ ফেস করবে তখন এখান থেকেই কোশ্চেন করবে, এটাও মাথায় রাখতে হবে। শুধুমাত্র এটা নয় যে এবার ধরো কোনো কারণে তুমি রিটেন পরীক্ষা কোয়ালিফাই করে গেলে, তো ভাবলে ও বাবা ঘাট থেকে নামলো, আর দরকার নেই, একদমই না। ইন্টারভিউতে গিয়েও তোমাকে ফেস করতে হবে, কেন? এগুলো তোমার সবকিছুই তোমার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত, তুমি কখনোই সেখানে ক্লেম করতে পারো না যে আপনি সিলেবাসের মধ্যে আমাকে কোশ্চেন করবেন না, তাহলে বলবে তোমাকে টিচার হয়ে লাভ নেই, তুমি এসো। ঠিক আছে, তো এগুলো একদম যতক্ষণ স্কুলে জয়েন না করছো ততক্ষণ মাথার মধ্যে রেখে দাও যে না, এগুলো আমাদের রাখতেই হবে। ম্যাম এই অভ্যন্তরীণ প্রমাণাদির দ্বারা বিচারকরণ, এবার এইটা একটু বলুন না।
এটাই যে বললাম যে তুমি কোনো প্রশ্নের উত্তর তোমার নিজস্ব যুক্তিসঙ্গত ভাবে কিভাবে উত্তর দিচ্ছ, এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রমাণাদির দ্বারা বিচার করো। আর বাহ্যিক হচ্ছে সেটা দেখে যখন পরীক্ষক তোমাকে মার্কিং করছেন, সেটা হচ্ছে বাহ্যিক নির্ণায়কের দ্বারা নির্ণয়। একই প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন রকম ভাবে লিখি তো, হ্যাঁ ম্যাম, ঠিক আছে? তাহলে সেটার উপর মার্কিংও হয়। তাহলে তুমি যেভাবে লিখছো সেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রমাণাদি দ্বারা, আর যেভাবে মার্কিং হচ্ছে সেটা হচ্ছে বাহ্যিক নির্ণায়ক দ্বারা। ঠিক আছে, চলো তাহলে আজকে অবধি। নেক্সট ক্লাস ওর সম্ভবত রবিবারে হবে, যদিও আরেকবার জানিয়ে দেওয়া হবে, তবে রেডি থাকো যে রবিবারেই হচ্ছে। সেই রবিবারে তাহলে তোমাদের ক্লাস নিয়ে টিচিং প্রসেস আমরা শুরু। ম্যাম আমাদের এক্সামটা কবে হবে ম্যাম? আগের মানে এখনো পর্যন্ত আচ্ছা হলো ঠিক না। আছে, আমি কোয়েশ্চেন পাঠিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো, দিয়ে দেবো আজকালের মধ্যে কোয়েশ্চেন পাঠিয়ে দেবো। ঠিক আছে। চলো সবাইকে অনেক ধন্যবাদ। ক্লাস করছো নিয়মিত, পড়াশোনা চালিয়ে যাও, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভরাত্রি। গুড নাইট ম্যাম, গুড নাইট। ম্যাম। Good night, bro.